আসসালামু আলাইকুম। আমি জিএম জাহাঙ্গীর আলম সাদিক স্যারের পেজ থেকে আপনাদেরকে জানাই এই 20টি স্নাতু রাতে আন্তরিক সালাম এবং অভিনন্দন। আজকের এই লাইভে সাম্প্রতিক সাধারণ জ্ঞানের আগামী পরীক্ষাগুলোতে আসতে পারে এরকম নেভার মিসিং বেশ কয়েকটি টপিকস নিয়ে আলোচনা করব। তার মধ্যে অন্যতম আলোচিত বিষয় আহ, এই যে জুলাই মাস, এই জুলাই মাসে যে বাংলাদেশের 54তম বাজেট হলো বা 55তম অন্তর্বর্তীকালীন সহ যে বাজেটটা হলো, সেই বাজেট সংক্রান্ত ডিটেলস আলোচনা। 2 নম্বর যে বিষয় থাকবে আরব ইসরায়েল যে যুদ্ধ, যে যুদ্ধে মানে ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে মধ্যস্থতা, সেই বিষয় নিয়ে আলোচিত হবে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তার 3.0 তত্ত্ব সহ গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে গুরুত্বপূর্ণ আজকের এই লাইভটি অনুষ্ঠিত হতে চলেছে। শুরুতে রিকোয়েস্ট করব যে কে কোথা থেকে আমাকে দেখছেন এবং আমাকে ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পান কিনা এই বিষয়টা আমাকে ইনশিওর করবেন। আমরা 19তম শিক্ষক নিবন্ধন এবং প্রাইমারির কম্বাইন্ড ফ্রি সাজেশন ক্লাসে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আর শুরুতে একটু ঘোষণা দিয়ে রাখি, আজকের এই গুরুত্বপূর্ণ লাইভটি যে 5টি শেয়ার করবে তার জন্য বিশেষ পুরস্কার থাকবে। পুরস্কারটি কিভাবে সংগ্রহ করবেন সে বিষয়টা নিয়ে আমি একটু বলবো। তো শুরুতে আমি একটু দেখে নিই কে কোথা থেকে এই ভিডিওটি একটু দেখছেন। আমি এইটা একটু ইনশিওর হয়ে নিই এবং আমাকে ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পারছেন কিনা এই বিষয়টা একটু ইনশিওর করুন। দেন আমি আমাদের মূল আলোচনায় শুরু করব। মাশাআল্লাহ, ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন 20+ জন চাকরি প্রার্থী বন্ধুরা। তো কে কোথা থেকে দেখছেন একটু গুরুত্বপূর্ণ এই ভিডিওটি একটু কাইন্ডলি বলবেন। তো দেখছেন 19তম শিক্ষক নিবন্ধন এবং প্রাইমারি, এবং এই আজকের যে আলোচনার বিষয় হচ্ছে সাম্প্রতিক সাধারণ জ্ঞান। এমন কয়েকটা বিষয় বেছে নিয়েছি যে বিষয়গুলো থেকে আগামীতে আপনি নিশ্চিত প্রশ্ন পাবেন। আপনি সব বইয়ে অনেক তথ্য পাবেন, বাট সাম্প্রতিক তথ্যগুলো কিন্তু আপ টু ডেট হয় এবং সেখান থেকে অনেক তথ্যের ভিড়ে আপনাকে হীরামানিক রত্ন খুঁজে নেওয়ার মতো গুরুত্বপূর্ণ তথ্যগুলো খুঁজে নিতে হয়। সেই তথ্যগুলোই আপনাদের সামনে আমি খুঁজে খুঁজে বের করে আপনাদের জন্য এই ক্লাসটি সাজিয়েছি। তো আরেকটি বিষয় একটু বলে নিই। এই যে আমাদের আহ, সাদিক স্যার, নিবন্ধনের এক্সপার্ট সাদিক স্যারের বইয়ের কাভার পেজটি দেখেন, 19তম নিবন্ধনের কাভার পেজটি দারুণ করে স্যার ডিজাইন করেছেন বইটি। তো এই বইটি যারা ঘরে বসে অর্ডার করতে চান, এখানে দেখেন এই নাম্বার আছে, আর পেজেও কিন্তু নাম্বার দিয়ে আছে 019 010 48 3411, এবং নিচে আরো একটি নাম্বার আছে, এখানে হোয়াটসঅ্যাপে নক দেবেন এবং পেজে মেসেজ দিলেও পাবেন। আর একটা বিষয় বলে দিই, আমার নিজস্ব একটা পেজ আছে, ফেসবুক পেজ। পেজটা হচ্ছে ক্যারিয়ার হেল্পলাইন বিডি, CAREE, আর ক্যারিয়ার হেল্পলাইন ক্যারিয়ার হেল্পলাইন বিডি। দেখেন লোগোটা থাকবে কিন্তু এরকম ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে হলুদ এবং সাদার মিশ্রণে এটা। আর আমার ইউটিউবে একটা চ্যানেল আছে জাহাঙ্গীরস অনলাইন স্কুল, জাহাঙ্গীরস অনলাইন স্কুল, এই দুইটাতে সংযুক্ত থাকবেন। এবং আজকের ঘোষণাটা হলো এই যে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যারা শেয়ার দেবে, 5টা শেয়ার দিয়ে 5D লিখবেন, HD লিখবেন, শেয়ার ডান, তারা কিন্তু এই পিডিএফ নোটটি একদম ভিডিও শেষে পেয়ে যাবেন। ভিডিও শেষে পেয়ে যাবে। মঞ্জু মিয়া বলেছে ভালোবাসা অবিরাম, থ্যাংক ইউ ভেরি মাচ। ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত যারা হয়েছেন তাদেরকেও ধন্যবাদ। তো নোটটা পাবেন কিভাবে? এই যে ক্যারিয়ার হেল্পলাইন বিডি, এই পেজে যে লাইক দেবেন এবং এখানে একটা মেসেজ করবেন যে আমি শেয়ার দিয়েছি, তাহলে পিডিএফ নোটটা পেয়ে যাবেন। তো আসুন আমরা শুরু করি। প্রথমে আমাদের যে সাম্প্রতিক যে বাজেট তথ্য 2025-26-এর তথ্য, এখান থেকে যে প্রশ্নগুলো আপনার নিবন্ধন, প্রাইমারি 10 থেকে 20তম গ্রেডের যত সরকারি চাকরি আছে, এমনকি বিসিএস সহ সব জায়গায় আপনি আগামী 1 বছর এখান থেকে আপনি প্রশ্ন পাবেন পাবেন পাবেন, এটা আপনি লিখে রাখেন। সাম্প্রতিক সাধারণ জ্ঞান এতটাই গুরুত্বপূর্ণ যে এই প্রতি বছর জুলাই মাসে বাজেট ঘোষিত হয় এবং সারা বছর এখান থেকে বেশ কয়েকটা প্রশ্ন আপনাদের আসতেই থাকে। আসুন আমরা জেনে নিই সেই প্রশ্নগুলো কি, যে প্রশ্নগুলো থেকে আপনাদের প্রশ্ন আসবেই। এইগুলো আলোচনা একটু ভালোভাবে শুনবেন, দেন আমি কিন্তু আপনাদেরকে এইখান থেকে এমসিকিউ প্রশ্ন দেবো যেভাবে আসে আর কি। দেখেন এবার যে বাজেটটা হলো, এটা কততম বাজেট? এই যে 2025-26 অর্থ বছরের যে বাজেট, এটা কততম বাজেট? এটা 54তম বাজেট। আর যদি অন্তর্বর্তীকালীন সরকার সহ ধরেন তাহলে এটা 55তম বাজেট। এখানে কিন্তু একটা প্যাচ লাগবে। এটা হচ্ছে বাংলাদেশের 54তম বাজেট। আর
আহ, এটা অন্তর্বর্তীকালীন সহ যদি ধরেন তাহলে 55তম বাজেট। এই বিষয়টা একটু নোট নেন। আর এই বাজেটটা কে ঘোষণা করেছেন? বাজেটটা ঘোষণা করেছেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি প্রথম বাজেট ঘোষণা করলেন, বাংলাদেশের প্রথম বাজেট ঘোষণা করলেন সালেউদ্দিন আহমেদ। ইতিপূর্বে আমরা দেখেছি যে আওয়ামী সরকারের সময় আহ, আবুল মাল আব্দুল মুহিত তিনি বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক বাজেট ঘোষণাকারী। তারপরে এবার দেখেন ইনি কিন্তু এবারে বাজেট ঘোষণা করেছেন কে? ডক্টর সালেউদ্দিন আহমেদ। এইটা এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তিনি কিন্তু বাজেট ঘোষণা করেছেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। এটা খুবই গুরুত্বপূর্ণ। 54তম এবং সালেউদ্দিন আহমেদ খুবই গুরুত্বপূর্ণ। বাজেটের স্লোগান দেখেন, আমাদের যে জুলাই গণ অভ্যুত্থানের স্লোগানের সাথে মিল রেখেই এটা করা হয়েছে, বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়। পরীক্ষায় এসে যেতে পারে যে এবারের বাজেটের স্লোগান নিচের কোনটি, এরকম এলোমেলো চারটা দিয়ে থাকবে, কিন্তু উত্তর হবে কোনটা? বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়। আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। মেঘবালিকা 5 শেয়ার ডান, থ্যাংক ইউ ভেরি মাচ। এরকম যারা এই পিডিএফ নোটটি পেতে চান তারা 5টা শেয়ার দেন। 5টা শেয়ার দেওয়ার পরে আপনারা আমার ক্যারিয়ার হেল্পলাইন বিডি এই পেজে যে মেসেজ দেবেন যে 5টা শেয়ার করেছি, মেসেজ দিলে ওখানে পিডিএফ নোট আপনি পেয়ে যাবেন। দেখেন এবার বাজেট ঘোষণা করা হয় কবে? বাজেট ঘোষণা করা হয় 2 জুন 2025, আর বাজেট পাস হয় 22 জুন 2025, আর কার্যকর হয় কিন্তু 1 জুলাই 2025। এই তারিখটা কিন্তু অনেকটা ফিক্সড থাকে, অনেকটা মানে বাজেট কার্যকর 1 জুলাই থেকে হয়। আর বাজেট ঘোষণা করা হয় সাধারণত 1 জুন অথবা 2 জুন, কিন্তু এবছর 2 জুন বাজেট ঘোষণা করা হয়েছে। সো এই তারিখটা এবং এই তারিখটা অবশ্যই মনে রাখবেন। এই তারিখটা মোটামুটি ফিক্সড থাকে, অলমোস্ট 1 জুলাই থেকে আমাদের বাজেটটা কার্যকর হওয়া শুরু হয়, আর বাজেটের আলোচনা জুন মাস জুড়েই চলতে থাকে। আসুন এবার বাজেটের মধ্যে কি কি উল্লেখযোগ্য বিষয় আছে একটু দেখে নিই। আমাদের বাজেটের আকার, বাজেটের আকার, এই তথ্যটা এই তথ্যটা আপনি এমন কোনো পরীক্ষায় নেই যে আগামী 1 বছর ধরে পাবেন না। এইটা আপনি 99% শিওর ধরে নেন, যে কোনো পরীক্ষায় আপনি এটা কমন পাবেন। 99%, 100%ও মনে করতে পারেন। এই বাজেটের আকার, এই বাজেটের আকার হচ্ছে 7,90,000 কোটি টাকা। 7,90,000 কোটি টাকা। আমি 3বার বলবো কারণ এটা আপনার মাথায় গেঁথে যাক। 7,90,000 কোটি টাকা, এটা আগামী অর্থ বছরে আসার বাজেট তৈরি হওয়ার আগ পর্যন্ত এই তথ্যটা আপনাদের পরীক্ষায় আসতেই থাকবে, আসতেই থাকবে। মাশাল্লাহ 30+ আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছেন। প্রত্যেকেই এই ভিডিওটি শেয়ার করে দিয়ে আমাদের আহ, এই যে ফ্রি ক্লাসের কৃতজ্ঞতা প্রকাশ করবেন, এবং যারা 5টা শেয়ার দিবেন তারা 5টা শেয়ার দিয়ে 5SD লিখে দিন, শেয়ার ডান। আর নোট পেতে হলে ক্যারিয়ার হেল্পলাইন বিডি আমার যে পেজটি, ওখানে যে ওই পেজে ফলো দিবেন এবং মেসেজ দিবেন, তাহলেই নোটটা পেয়ে যাবেন, পিডিএফ নোট। তাহলে বাজেটের আকার আমি বলি যে 7,90,000 কোটি টাকা, 7,90,000, 7,90,000। এবং এই বাজেট বাংলাদেশ স্বাধীনতার পরে এবারই ব্যতিক্রম। কারণ বাজেট আমরা দেখেছি প্রতি বছরই বাজেটের আকার বাড়ানো হয়। যদি গত বছর যদি 7,50,000 থাকে, তাহলে এবছর হয়ে যায় 7,90,000, এরকম বাড়তে থাকে। কিন্তু এবছরই গত বছরের তুলনায় এবছরের বাজেটের আকার কমানো হয়েছে। গত বছর বাজেটের আকার ছিল যে 7,97,000, এবার 7,000 কোটি টাকা কমানো হয়েছে। 7,000 কোটি টাকা কমিয়ে বাজেটের আকার করা হয়েছে 7,90,000 কোটি টাকা। এখন এই তথ্যগুলো আপনারা পড়ে নিতে পারেন, এগুলো কম আসবে। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা, এইটা কিছুটা ইম্পর্টেন্ট। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা, আমাদের যে এই যে বাজেটটা সংকলন হবে কোথা থেকে? সবচেয়ে মানে এই রাজস্ব থেকে আসবে 5,64,000 কোটি টাকা, 5,64,000 কোটি টাকা। তাহলে আমাদের এই বাজেটটা কিন্তু ঘাটতি বাজেট। প্রতি বছরে আমাদের ঘাটতি বাজেট থাকে, 2,21,000 কোটি টাকা ঘাটতি থাকবে, 2,21,000 টাকা ঘাটতি থাকবে। আর এখানে এডিপি, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামের জন্য বরাদ্দ দেওয়া হবে 2,30,000 কোটি টাকা। এডিপিটাও খুব গুরুত্বপূর্ণ। এডিবিতে বরাদ্দ না থাকলে বিভিন্ন অবকাঠামো সহ অন্যান্য কাজ হয় না। তো এডিবিতে আমাদের 2,30,000 কোটি টাকা বরাদ্দ থাকবে। আর জিডিপি প্রবৃদ্ধির হার খুবই ইম্পর্টেন্ট। এইটা
এটা 90% ইম্পর্টেন্ট, একটু লিখে নেন। আমি কিন্তু আপনাদের গুরুত্বর বিবেচনায় পাশে লিখে দিচ্ছি। 90% ইম্পর্টেন্ট। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য হচ্ছে 5.5। আচ্ছা, অনেকেই যারা অর্থনীতির স্টুডেন্ট বা কমার্স ব্যাকগ্রাউন্ডের বাদে অনেকে জিডিপি বোঝেন না। আমি আপনাকে সহজ ভাষায় জিডিপিটা বলে দিই। জিডিপি 5.5% মানে কি? এটার মানে হচ্ছে, ধরেন আপনার কাছে এবছর 100 টাকা আছে। এই 100 টাকা 1 বছর আপনি এমনভাবে ব্যবহার করবেন যেন 1 বছর পরে এই টাকাটা বেড়ে অন্তত এই 5.5% হয়। 100 টাকার 5.5% বেড়ে বেড়ে যাওয়া মানে কি? আগামী বছর ওই টাকাটা হয়ে যাবে আপনার সমস্ত খরচ বাদ দিয়ে 105.5 টাকা। এটা হচ্ছে প্রবৃদ্ধি। তার মানে আপনাকে আমি আরো সহজভাবে বলি, বাংলাদেশের যত সম্পত্তি আছে, সরকারের যত টাকা আছে, এই টাকা সেটা যেন ওই জায়গায় স্থির হয়ে না থাকে। আগামী বছর যেন এই টাকাটার পরিমাণ বেড়ে যায়। কত বাড়ে? অন্তত 5.5% যেন বৃদ্ধি পায়। এই টার্গেট নিয়ে কিন্তু এই বাজেট প্রণয়ন করা হয়েছে। সো আশা করি বুঝতে পেরেছেন জিডিপি প্রবৃদ্ধির হার 5.5। অবশ্য ইতিপূর্বে আমাদের যে সমস্ত সরকার ছিল তারা সব সময় বলছে আমাদের জিডিপির প্রবৃদ্ধির হার 6, 7, 8, 9 ডাবল ডিজিটে চলে যাবে। আসলে এইগুলো কতটা বিশ্বাসযোগ্য ছিল জানি না। তবে জিডিপি প্রবৃদ্ধির হার কিন্তু এবার তারা 5.5% বলেছে। আর মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রা। মুদ্রাস্ফীতি মানে হচ্ছে আপনাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি। এই বৃদ্ধিটা ঘটবে 6.5%। 6.5% দাম বৃদ্ধি ঘটবে আগামী অর্থ বছরে। মানে এই জুলাই থেকে শুরু হলো, আগামী জুলাই পর্যন্ত। আগে যে জিনিসের দাম ছিল ধরেন 100 টাকা, সেটা হয়ে যাবে 106.5 টাকা। 6.5% বৃদ্ধি পাবে। যে জিনিসের দাম 1000 টাকা, সেটা 6.5% বৃদ্ধি পাবে। মানে প্রত্যেকটা জিনিসের দাম 6.5% হারে বৃদ্ধি পাবে। এটা বাজেটে তারা বলছে যে এই হারে বৃদ্ধি পাবে। এরপরে আসুন আমরা আরো কিছু তথ্য নিই। এই তথ্যগুলো কিন্তু আপনাদের ভালোভাবে আয়ত্তে নিতে হবে, ভালোভাবে আয়ত্তে নিতে হবে। মোট জিডিপি, এই তথ্যটা ইম্পর্টেন্ট। মোট জিডিপি এটাও ইম্পর্টেন্ট, 22,44,578 কোটি টাকা। আচ্ছা, আমাদের এবার যে বাজেট, এই বাজেট কিন্তু অনেকগুলো খাতে বরাদ্দ থাকে। এই এই যে 7,90,000 কোটি টাকার যে বাজেট, এই টাকা সবচেয়ে বেশি কোথায় খরচ হবে? দেখেন, সবচেয়ে বেশি সর্বোচ্চ বরাদ্দ জনপ্রশাসন। জনপ্রশাসন মানে কি? এই যে আমি একজন সরকারি কর্মকর্তা, আমাকে সরকার যে বেতন দেয় বা সারা বাংলাদেশে যত অফিস আদালত আছে, এই এই যে কর্মকর্তা কর্মচারী আছে, এদের পিছনেই বরাদ্দ হবে 1,86,088 কোটি টাকা। অর্থাৎ সবচেয়ে বরাদ্দ দেওয়া হবে জনপ্রশাসন। শুধু বেতন কর্মচারী এদের না, আপনাদের আগামী নিবন্ধনে যে নিয়োগ দেওয়া হবে, আপনাদের নিয়োগের টাকাও কিন্তু এই জনপ্রশাসন বরাদ্দ করে। লোক নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। সো আপনাদের 19তম নিবন্ধন পরীক্ষা কবে হবে এ বিষয়েও কিন্তু সিদ্ধান্ত নেবে, কতজন নেওয়া হবে জনপ্রশাসন মন্ত্রণালয়। সো সবচেয়ে বেশি বরাদ্দ, সর্বোচ্চ বরাদ্দ দেয়া হচ্ছে কোথায়? জনপ্রশাসনে 1,86,088 কোটি টাকা। এবার দ্বিতীয় সর্বোচ্চ যে বাজেট, এইটাই কিন্তু প্রথম করা উচিত ছিল, যে দ্বিতীয় সর্বোচ্চ যে শিক্ষা ও প্রযুক্তি। পৃথিবীর উন্নত দেশগুলোতে সবচেয়ে বেশি বাজেট দেওয়া হয় শিক্ষা ও প্রযুক্তি, কিন্তু আমাদের উল্টো। আমাদের অফিসে লোক দরকার 5 জন, লোক নিয়ে বসে আছে 10 জন। সুতরাং তারা মাসি মারছে। সো বেশি বরাদ্দ দেওয়ার দরকার শিক্ষা ও প্রযুক্তি খাতে। এখানে বরাদ্দ দিয়েছে 1,10,657 কোটি টাকা। তৃতীয় বরাদ্দ পরিবহন ও যোগাযোগ। পরিবহন ও যোগাযোগ, এটাই বরাদ্দটা ঠিক আছে। আমাদের দেশের রাস্তাঘাট যে অবস্থা, তবে দুর্নীতি রোধ করলে এই বরাদ্দই আমাদের সবকিছু সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ। এবার আসি কর মুক্ত আয় সীমা। এইটা কিন্তু ইম্পর্টেন্ট। এখনই আমরা কিন্তু এমসিকিউ প্রশ্ন আকারে দিয়ে দেব। সোহেল রানা বলেছেন জয় গুরু, সাদিক স্যারকে গুরু বলেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আর রেহান সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। জুই 5টা শেয়ার দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আরো যারা শেয়ার দেবেন আজকে, তাদের জন্য কিন্তু ঘোষণা হলো, এই পিডিএফ নোটটি আপনি পেয়ে যাবেন। পিডিএফ নোটটি নিতে হলে আমার পেজ ক্যারিয়ার হেল্পলাইন বিডিতে নক দিতে হবে শেয়ার দেওয়ার পরে। আসুন, কর মুক্ত আয় সীমা। কর মুক্ত আয় সীমা মানে হচ্ছে
আপনি ততক্ষণ পর্যন্ত সরকারকে কর দিতে হবে না আপনাকে, যতক্ষণ না আপনার একটা নির্দিষ্ট টাকা বছরে আয় করবেন। সেই সীমাটা কত দেখুন। সে করমুক্ত আয় সীমাটা একটু দেখে নিই। দেখেন করদাতার ধরন। আহ, প্রথমে আসি সাধারণ ব্যক্তি। আপনি আমি যারা সাধারণ ব্যক্তি তাদের কর মুক্ত হচ্ছে 3 লাখ, 3.5 লাখ টাকা। অর্থাৎ আপনি বছরে যদি খেয়ে পরে 3.5 লাখ টাকার কম আয় করেন, তাহলে আপনাকে কর দিতে হবে না। সরকারকে আপনাকে টিন খুলতে হবে না, আহ, 3 নাম্বার খুলতে হবে না। তো 3.5 লাখ টাকার নিচে যদি বছরে আয় থাকে তাহলে আপনি করমুক্ত। আর এটা হচ্ছে 26, 27 এবং 27, 28 বছরে এইটা করমুক্ত আরো কম করা হবে। টাকার পরিমাণ তখন করা হবে 3,75,000 টাকা। যেহেতু দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে, টাকার ভ্যালু কমবে, সুতরাং পরের অর্থ বছরে 3,75,000-এর নিচে যদি আপনি এক বছরে আয় করেন তাহলে আপনাকে কোনো ট্যাক্স দেওয়া লাগবে না সরকারকে। আর যদি কেউ বছরে খাওয়া পড়ার পরেও 3,50,000-এর উপরে আয় করে তাহলে তাকে ট্যাক্স দিতে হবে। আর মহিলাদের ক্ষেত্রে বা 65+ বয়স, সেটা পুরুষ বা মহিলা যেই হোক না কেন, তাদের ক্ষেত্রে কিন্তু করমুক্ত 4 লাখ টাকা। অর্থাৎ কোনো মহিলা যদি 4 লাখ টাকার নিচে আয় করে বছরে, তাকে কোনো ট্যাক্স দিতে হবে না। কিন্তু পুরুষের ক্ষেত্রে এই যে 3,50,000, অর্থাৎ কেউ যদি 3,50,000-এর জায়গায় 3,60,000 টাকা আয় করে কোনো পুরুষ, তাহলে ট্যাক্স দিতে হবে। কিন্তু মহিলা সে যদি বছরে 3,60,000 টাকা বা 70,000 টাকা আয় করে, তাও তাকে ট্যাক্স দিতে হবে না যতক্ষণ না সে 4 লাখের নিচে থাকবে। বিষয়টা বুঝতে পেরেছেন? আর এটা পরের অর্থ বছরে এবং 4,25,000 করা হচ্ছে। এটা প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ, প্রতিবন্ধী এবং আমরা যাদেরকে হিজড়া বলি, তাদের 4,75,000 পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হবে না। সো এই তথ্যটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সাধারণ ব্যক্তিদের করমুক্ত, মানে আপনাকে ট্যাক্স দিতে হবে না। করমুক্ত আয় সীমা কত, এটা কিন্তু পরীক্ষায় বারবার আসে। এটা হচ্ছে 3 লাখ, 3.5 লাখ টাকা, 3.5 লাখ টাকা। সো এই তথ্য কিন্তু কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আসুন এবার আহ, আমাদের এবার বাজেটের ধরন হচ্ছে ঘাটতি বাজেট। আর এই বাজেটটা কেমন ছিল বলেছে, ইতিহাসে প্রথমবার বাজেটের আকার কমানো হয়েছে। 2025-26 অর্থ বছরের বাজেট কমানো হয়েছে। যে গতবার যে বাজেটটা ছিল 7,97,000, এবার কত? 7,90,000। গতবার ছিল 7 লাখ, মানে শেখ হাসিনার সময় বাজেট ছিল 7,97,000 কোটি টাকা। এবার সেই বাজেট কমানো হয়েছে 7,90,000 কোটি টাকা। তো আগের সরকার হয়তোবা তিনি অনেক ফুলিয়ে ফাঁপিয়ে মানুষকে দেখাতেন যে আমি কিন্তু বিশাল বড় বাজেট দিচ্ছি, উন্নয়নের বন্যা বইয়ে দিচ্ছি, এরকম। তো আসলে এই এই বিষয়গুলো ইন্টারনাল বিষয়, আমরা অতটা জানি না। তো যাই হোক, গতবারের চেয়ে বাজেট এবার কিন্তু কম। গতবার ছিল 7,97,000, এবার কিন্তু 7,90,000। খুবই ইম্পর্টেন্ট। এবার এতক্ষণ যা জানলেন সেই জায়গা থেকে প্রশ্নের উত্তর দিন। প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, বাজেট 2025-26 অনুযায়ী মোট বাজেটের আকার কত? 6,97,000, 7,90,000, 8,90,000 কোটি টাকা, 8,96,000 কোটি টাকা। দ্রুত সবাই অ্যান্সার দিবেন। সকলের কাছে আমি প্রত্যাশা করব যে এতক্ষণ ধরে আমার যে ইফেক্টিভ বকবকানি, এটা আপনারা কতটা আত্মস্থ করতে পেরেছেন তার এই প্রশ্নের উত্তর ডিপেন্ড করবে। এবং এই প্রশ্নটা আপনি আগামী 1 বছর ধরে 19তম নিবন্ধন, প্রাইমারি 10 থেকে 20তম গ্রেডের সকল চাকরি, বিসিএস, খাদ্য, ফুড, হেলথ সব জায়গায় পাবেন। রেলওয়ে এমন কোনো জায়গা নেই যে এখানে পাবেন না। স্যার অনেক সুন্দর একটা ক্লাস ভাই কবির, থ্যাংক ইউ ভেরি মাচ। সাদিক স্যার বলেছেন ক্লাসটি সবাই শেয়ার করুন। সবার কাছে রিকোয়েস্ট থাকবে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সবাই শেয়ার করবেন। এই শেয়ারের মধ্য দিয়ে আমাদের সাদিক স্যারের পেজ সারা বাংলায় একটা অনবদ্য সাড়া ফেলবে ইনশাল্লাহ। তো এই প্রশ্নটির উত্তর দিন যে বাজেটে 2025-26 অনুযায়ী বাজেটের মোট আকার কত? আগামী 1 বছর ধরে এই প্রশ্নটা আপনি পরীক্ষায় পাবেন, বিভিন্ন পরীক্ষায় পাবেন। তো আমি একটু দেখে নিই যে আরহাম রেহান বলেছেন 1-এর খ, তা মেঘবালিকা, ফারাবি, তারপরে জুই, সোহেল রানা, পূর্ণ নাম আমি পড়ছি না। আমি আরো যারা 40+ লাইভে আছেন তাদের কাছে একটা প্রত্যাশা ছিল যে আপনারা অন্তত সবাই একটা করে অ্যান্সার দিবেন, যে
আর একটা বিষয় কিন্তু আমি ইতিমধ্যেই বলেছি, যারা এই ভিডিওটি 5টা শেয়ার দেবেন তাদের এই পিডিএফ নোটটি আমি দিয়ে দেবো, পিডিএফ নোটটি দিয়ে দেবো। সো পিডিএফ নোটটি পেতে হলে আপনাকে ক্যারিয়ার হেল্পলাইন বিডিতে যেয়ে মেসেজ করতে হবে। সো তাহলে আমি এই প্রশ্নের অ্যান্সার দিয়ে দিই। একটু আগেই বলে দিয়েছিলাম যে এবারের বাজেটের আকার কত? 7,90,000 কোটি টাকা। 7,90,000 কোটি টাকা। এই প্রশ্নটি আগামী 1 বছর ধরে, আগামী বাজেট আসার আগ পর্যন্ত এই প্রশ্নটি বারবার আসবে আসবে আসবে। সো এটা এখনই মাথায় ঢুকে নিন, জাহাঙ্গীর স্যারের ক্লাস থেকে মাথায় ঢুকে নিন। শেয়ার ডান, থ্যাংক ইউ ভেরি মাচ। রুহুল ইসলাম, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন যাই, পরবর্তী প্রশ্নে যাই। 2 নম্বর প্রশ্নের উত্তর দিন যে বাজেট 2025-26 অনুযায়ী জিডিপির প্রবৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা কত? জিডিপি, একটু আগে আমি বলেছিলাম আমাদের বাংলাদেশের সমুদায় যে সম্পত্তি, সেই সম্পত্তিকে আমরা কত পার্সেন্ট বাড়িয়ে নিতে পারবো, সেই হার কত হবে? 5.55%, 5.5%, 6.57%, 7.75%। দ্রুত দ্রুত অ্যান্সার দিবেন যে বাজেট 2025-26 অনুযায়ী জিডিপির প্রবৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা কত? আমাদের যে সমুদায় সম্পত্তি আছে সেই সম্পত্তিকে কত পার্সেন্ট বাড়ায় নেওয়া হবে 1 বছরের মধ্যে, সেইটা দ্রুত অ্যান্সার দিবেন। আহ, সাদিক স্যার বলেছেন বিদ্যুৎ চলে গেছে। আচ্ছা, আমার এখানেও যে কোনো মুহূর্তে বিদ্যুৎ চলে যেতে পারে। যদি বিদ্যুৎ চলে যায় এই লাইভটির বাকি অংশ আগামীকাল হবে, যেহেতু সারা বাংলাদেশে বৃষ্টি বাদলের দিন, যে কোনো মুহূর্তে বিদ্যুৎ চলে যেতে পারে। ফারাবি, তারপরে হচ্ছে আরহাম, রুমা ইসলাম, জুই, কবির, মেঘবালিকা সকলেই অ্যান্সার করছেন এবং সঠিক অ্যান্সার করছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। দ্রুত অ্যান্সার দিন যে বাজেট 2025-26 অনুযায়ী জিডিপি প্রবৃদ্ধির হার, জিডিপি প্রবৃদ্ধির হার। কাকতালীয়ভাবে এটারও অ্যান্সার, এটারও অ্যান্সার খ। কাকতালীয়ভাবে এটারও অ্যান্সার, আগেরটার অ্যান্সার ছিল খ, এবারও অ্যান্সার 5.5%। সো আপনারা যে আমার ক্লাসটি আগে মনোযোগ সহকারে শুনেছেন তার প্রুফ কিন্তু আমি পেলাম যে এটার প্রশ্নের উত্তর দিতে পেরেছেন। নেক্সট পরবর্তী প্রশ্নে যাই, 3 নম্বর প্রশ্ন। এবং এই যে প্রশ্ন দিচ্ছি এটা কিন্তু হুবহু আবার আপনি কমন পাবেন, এইভাবেই পাবেন। সো একদম আপনাদেরকে জাস্ট মুখে তুলে দিচ্ছি, আপনাকে জাস্ট চিবিয়ে খেতে হবে, এত সুন্দরভাবে আপনাদের জন্য এই স্লাইডটা তৈরি করেছি। সো গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন এবং পিডিএফ নোটটি সংগ্রহ করে রাখুন। বাজেট 2025-26 অনুযায়ী মুদ্রাস্ফীতির হারের লক্ষ্যমাত্রা কত? মুদ্রাস্ফীতি কি জিনিস? যে আমাদের যে দ্রব্যমূল্য এবছর যে দাম আছে তা আগামী বছর একটা হারে বাড়বে, সেই হারটা কত? মুদ্রাস্ফীতি মানে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি। সহজ বাংলায় যদি আমরা বলতে চাই 5.6% বাড়বে, নাকি মানে হতে পারে 5.7%, 6.5%, 6.7%। দ্রুত অ্যান্সার দিবেন, দ্রুত অ্যান্সার দিবেন পরবর্তী প্রশ্নের, দ্রুত অ্যান্সার দিবেন। মুদ্রাস্ফীতির হার কত হবে? মুদ্রা মানে লক্ষ্যমাত্রা। মুদ্রাস্ফীতি তারা একটা এইরকম বলছে এই ফিগার, কিন্তু আসলে দ্রব্যমূল্যের দাম কিন্তু এর চেয়েও বেশি বাড়ে, এর চেয়েও বেশি বাড়ে। মাশাআল্লাহ, আজকে লাইভে আপনারা অনেকেই যুক্ত আছেন। ইতিমধ্যে যারা অ্যান্সার দিয়েছেন আরহাম রেহমান, রুমা ইসলাম, তারপরে সোহেল রানা, ফারাবি, সিফাত, যারা 40+ লাইভে সংযুক্ত আছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট ছিল যে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার দিবেন, এবং শেয়ার দিলে, শেয়ার দিয়ে 5টা শেয়ার দিলে আপনি কিন্তু এই পিডিএফ নোটটি পেয়ে যাবেন, এবং এখান থেকে আপনি আগামী পরীক্ষাগুলোতে 2, 3টা, 4টা বা তারও বেশি প্রশ্ন কমন পাবেন। এই পিডিএফ নোটটি পেতে হলে আপনাকে ক্যারিয়ার হেল্পলাইন বিডি, এটা আমার পেজ, ক্যারিয়ার হেল্পলাইন, ক্যারিয়ার হেল্পলাইন বিডি, এই পেজে যে একটা ফলো মারতে হবে এবং ওখানে মেসেজ করবেন যে আমি 5টা শেয়ার দিয়েছিলাম। এবং সাদিক স্যারের পেজকে সারা বাংলায় ছড়িয়ে দেওয়ার জন্য আপনারাই অগ্রগণ্য ভূমিকা পালন করবেন। 19তম নিবন্ধনের জন্য স্যারের 19তম নিবন্ধনের একটা বই আছে, কুরিয়ারের মাধ্যমে বইটি সংগ্রহ করতে পারবেন। ওকে, তাহলে এই প্রশ্নটার উত্তর দিয়ে দিই। এটা কিন্তু 6.5% মুদ্রাস্ফীতি, মানে আগামী বছরে এই মানে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাবে কত শতাংশ? 6.5%। এটা হচ্ছে মুদ্রাস্ফীতি। থ্যাংক ইউ ভেরি মাচ যারা সঠিক অ্যান্সার দিয়েছিলেন, কবির হোসেন, নীলাকাশ, যারা সঠিক অ্যান্সার দিয়েছিলেন। নেক্সট আমরা 4 নম্বর প্রশ্নে যাব। 4 নম্বর প্রশ্নের উত্তর
যে বাংলাদেশ সরকার সর্বোচ্চ আয় করে যে খাত থেকে। বাংলাদেশ সরকার এই যে বাজেট এত বড় আকার, বাজেট 7,90,000 কোটি টাকার যে বাজেট, এই বাজেটটার সিংহভাগ আয় আসবে কোন খাত থেকে? বাংলাদেশ সরকার সর্বোচ্চ আয় করেন যে খাত থেকে। এক, ক হচ্ছে মূল্য সংযোজন কর, খ হচ্ছে প্রত্যক্ষ কর, গ হচ্ছে আয়কর, ঘ হচ্ছে ভূমি কর, ঘ হচ্ছে ভূমি কর। দ্রুত অ্যান্সার দিবেন এই প্রশ্নগুলোর। 4 নম্বর প্রশ্ন, ইতিপূর্বেই কিন্তু আমি খুব ডিটেলস আগে আলোচনা করে নিয়েছি, দেন হচ্ছে এমসিকিউ আপনাদেরকে দিলাম। 4 নম্বর, আরহাম রেহান বলেছেন 4-এর ক। তারপরে নীলাকাশ 6.5, আগের উত্তর এটা। কবির হোসেন বলেছেন হচ্ছে ক। রুমা ইসলাম বলেছেন ক। কাউসার আলী ক। সবুজ বলেছেন 4-এর এ। নীলাকাশ বলেছেন 4-এর ক। আরহাম রেহান বলেছেন 4-এর ক। কবির হোসেন গ। তারপরে যারা সবাই সঠিক অ্যান্সার দিচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের সর্বোচ্চ আয় হয় ভ্যালু এডেড ট্যাক্স থেকে। কোথা থেকে? ভ্যালু এডেড ট্যাক্স। এটার পূর্ণরূপ আসে কিন্তু ভ্যাট, ভ্যালু এডেড ট্যাক্স, ভ্যাট মূল্য সংযোজন কর। আচ্ছা, মূল্য সংযোজন কর যারা একটু জানেন না তাদের জন্য আমি একটু বলে রাখি। মূল্য সংযোজন কর হচ্ছে যে আগেই মূল্য নির্ধারণ করে রাখে সরকার যে আমাকে এইটার উপরে এত% ট্যাক্স দিতে হবে। যেমন আপনি ফোনে 1 মিনিট কথা বললে অপারেটর আপনার কাছ থেকে 2 টাকা নেয়, কিন্তু সেখান থেকে 50 পয়সা সরকারের খাতে অটোমেটিক চলে যায়। এই যে সরকারের কাছে অটোমেটিক চলে যায়, এইটা হচ্ছে ভ্যাট, ভ্যালু এডেড ট্যাক্স। অথবা আপনি যখন একটা সাবান কিনছেন, ধরেন একটা লাক্স সাবান কিনলেন, এই লাক্স সাবানটা কিনলেন 70 টাকা দিয়ে, অটোমেটিক সরকারের ঘরে 10 টাকা ট্যাক্স চলে যাবে। এটা কোম্পানির কাছ থেকে সরকার নিয়ে নেবে যে জিনিসে উৎপাদন করবে। এটাই হচ্ছে ভ্যালু এডেড ট্যাক্স। অর্থাৎ আমরা প্রতিনিয়ত যে জিনিসই কিনছে না কেন, সেই জিনিসটার দাম এর চেয়েও একটু কম হতো যদি ওদের সাথে ভ্যালু এডেড ট্যাক্স না থাকতো, অর্থাৎ মূল্য সংযোজন কর যুক্ত না থাকতো। তাহলে কিন্তু বিশেষ করে তামাকজাত দ্রব্যে ট্যাক্সের পরিমাণ শতাংশের উপরে। আপনি যে সিগারেটটা মনে করেন 30 টাকা দিয়ে খাচ্ছেন, তার ট্যাক্সই 15 টাকার উপরে। সো এখানে ট্যাক্স সবচেয়ে বেশি তামাকজাত পণ্যে। এখানে আর কিছু কিছু শিশু খাদ্য আছে, তারপরে রোগীদের চিকিৎসার মেডিসিন আছে, সেখানে কিন্তু ট্যাক্স মুক্ত। সো ভ্যালু এডেড ট্যাক্স, এটা এইখান থেকে সরকার সবচেয়ে বেশি আয় করে। এবার আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, খুবই খুবই ইম্পর্টেন্ট এবং সমসাময়িক, ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধ চললো সেই বিষয় নিয়ে এখন আলোচনা করব। সবাই মেন্টালি সেট আপ আছেন কিনা, মেন্টালি সেট আপ আছেন কিনা? এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ইসরায়েল এবং ইরানের যুদ্ধ, যেহেতু এটা বাংলা মানে বিশ্বে একটা আলোড়ন সৃষ্টিকারী যুদ্ধ। ইসরায়েল যেভাবে আহ, ফিলিস্তিনের উপর বর্বরোচিত হত্যাযজ্ঞ চালিয়েছে, হামলা চালিয়েছে, নারী শিশু এদের উপর মানে হামলা চালিয়েছে, তার পরপরই মানে ইসরায়েল মনে করেছিল যে তারা পৃথিবীর মনে হয় আহ সেরা শক্তিশালী দেশ হয়ে গেছে, আমরা যাকে তাকে খুশি আক্রমণ করব, কেউ কিছু তাদেরকে বলবে না। এবং সেটা মনে করেই ইসরায়েল কিন্তু ইরানকে আক্রমণ করেছিল, এবং ইরান তার পরের দিনই পাল্টা জবাব দিয়ে ইরানকে একদম কাবু করে দিয়েছিল 12 দিনের যুদ্ধে। যে 12 দিনের যুদ্ধে শেষ পর্যন্ত ইসরায়েল নথি স্বীকার করে সারেন্ডার করেছে, এবং এই যুদ্ধে মধ্যস্থতা করেছে আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প। এবং সেই ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে হয়তো শান্তিতে নোবেলের জন্য মনোনীত হয়েছেন। মানে তাকে সিলেকশনে রাখা হয়েছে, ফাইনাল সিলেকশন করবে নোবেল কমিটি। সো এই যে যুদ্ধটা, এটা কিন্তু কিন্তু বিশাল তাৎপর্যপূর্ণ। সো এখান থেকে আগামীতে প্রশ্ন আসতে পারে। সো আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ, গুরুত্ব দিয়ে শুনবেন। প্রথম যে বিষয়টা, আগে কারা আক্রমণ করে? ইরানকে কারা আক্রমণ করে? আগে আক্রমণ করে ইসরায়েল। উদ্দেশ্য কি? ইসরায়েল আশঙ্কা করে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে, ক্ষেপণাস্ত্র তৈরি করছে। ইরান যদি পারমাণবিক শক্তিশালী হয়ে যায়, তাহলে এই পারমাণবিক অস্ত্র হয়তো ইসরায়েল বা পশ্চিমা দেশগুলোতে একসময় হুমকি হয়ে দাঁড়াবে। সো তারা যাতে করে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করে, সেজন্য আগে থেকে চাপ দিচ্ছিল। এবং ইরান বলছিল যে আমরা এই চাপের কাছে নত হব না, আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। তো সেইটা যখন থামাতে পারছিল না ইসরায়েল, এবং এখানে ইন্ধন ছিল আমেরিকার, যে তোমরা আক্রমণ করো, ইরানকে আক্রমণ করো, আমরা আছি পিছন থেকে। তো ইসরায়েল সেই
আশ্বাসেই আক্রমণ করেছিল ইরানকে, কিন্তু ইরান ভিতরে ভিতরে যে তারা যে অনেক শক্তির অধিকারী হয়ে গেছে সেটা কিন্তু এই 12 দিনের যুদ্ধে তারা প্রমাণ করেছে। সো প্রথমে ইসরায়েল আক্রমণ করে ইরানকে কবে কবে আক্রমণ করে, এই তারিখটা খুবই ইম্পর্টেন্ট। 13 জুন, 13 জুন 2025 সালে ইসরায়েল প্রথম ইরানকে আক্রমণ করে, প্রথম আক্রমণ করে। কি উদ্দেশ্য? উদ্দেশ্য হচ্ছে ইরানের যে পারমাণবিক অবকাঠামো আছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে, কারখানা আছে এবং সামরিক যে সক্ষমতা আছে সেটাকে ভেঙে চুরে চুরমার করে দেওয়ার জন্য। কারণ ইরান একটা মুসলিম দেশ, এই মুসলিম দেশকে পশ্চিমা বিশ্ব সবাই একটা থ্রেট হিসেবে মনে করে। এই যে থ্রেট হিসেবে মনে করে, এই জন্য ইরান যেন পারমাণবিক অস্ত্রের শক্তিশালী দেশ হতে না পারে, সেজন্য আমেরিকার ইন্ধনে 13 জুন 2025 সালে প্রথমে ইসরায়েলি আক্রমণ করে কাকে? ইরানকে। এই তারিখটা মনে রাখবেন। এবং এই যে আক্রমণ করে, এই আক্রমণের নাম কিন্তু তারা দিয়েছিল, কি নাম দিয়েছিল? অপারেশন রাইজিং লায়ন। অপারেশন রাইজিং লায়ন। ইসরায়েল বলছে আমরা এই যে লায়নের মতো শক্তিশালী, এবং রাইজিং লায়ন মানে উদীয়মান সিংহর মতো আক্রমণ তারা করেছিল কাকে? ইরানকে। কি জন্য? উদ্দেশ্য হচ্ছে ইরানকে শেষ করে দেয়া, পারমাণবিক সক্ষমতা শেষ করে দেয়া। তো ইরান কি বসেছিল? না, ইরান বসেছিল না। ইরানও কিন্তু আক্রমণ করেছে তার পরের দিনই। তার পরের দিনই 14 জুন ইরানও তার পরের দিন 14 জুন আক্রমণ করেছে। এবং তারা এই আক্রমণটা করেছে, ওরা করেছে 13 তারিখে, আর ইরান করেছে কত তারিখে? 14 তারিখে। দেখেন 14 তারিখে তারা কিন্তু আক্রমণ করেছে এবং তারা নাম দিয়েছে অপারেশন ট্রু প্রমিস 3। অপারেশন ট্রু প্রমিস 3। প্রমিস করেছে, প্রতিজ্ঞা করেছে ইরান তোমাকে আমরা দেখে ছাড়বো। তাহলে ওরা যে আক্রমণ করেছিল সেই অপারেশনটার নাম কি? অপারেশন রাইজিং লায়ন। 13 তারিখে প্রথমে ইসরায়েল আক্রমণ করেছে, পরে ইরান আক্রমণ করেছে। তারা যে অপারেশনটার নাম দিয়েছেন অপারেশন ট্রু প্রমিস 3, এটা তার পরের দিন। যেমন ইউনূস সরকার যখন সারা বাংলাদেশে মানে অস্থিতিশীলতা বা ডাকাতি, লুটপাট, এগুলো অগ্নিসংযোগ এগুলো মানে নিষ্ক্রিয় করতে পারছিল না, তিনি সরকারে এসেই কিন্তু একটা অপারেশন দিয়েছিল সেনাবাহিনী দিয়ে, অপারেশন ডেভিল হান্ট, মনে আছে বাংলাদেশে? এই অপারেশনগুলো নাম মনে রাখতে হবে কিন্তু। অনুরূপভাবে ইসরায়েল যে অপারেশনটা চালিয়েছিল সেটার নাম কি? অপারেশন রাইজিং লায়ন। আর তার পাল্টা প্রতিক্রিয়ায় ইরান যে আক্রমণটা চালিয়েছে বা অপারেশনটা চালিয়েছে সেটা অপারেশন ট্রু প্রমিস 3, তার পরের দিন। এরপরে দেখেন ইরান প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাত্তাহ ব্যবহার করে 16 জুন। এই যে ফাত্তা ক্ষেপণাস্ত্র হাইপারসনিক, মানে হাইপারসনিক মানে এত মানে আলোর গতির চেয়ে দ্রুত গতিতে এটা আক্রমণ করতে পারে। সে এই ফাত্তা, এই যে ক্ষেপণাস্ত্র ইতিপূর্বে ইরান কখনো কিন্তু ব্যবহার করেনি। সো ইরান ভিতরে ভিতরে তারা যে অনেক শক্তি সঞ্চার করে ফেলেছে তার প্রমাণ কিন্তু এই ক্ষেপণাস্ত্র। এবং ইসরায়েলি ক্ষেপণাস্ত্র মানে আমেরিকা বা অন্য পশ্চিমা বিশ্বের অত্যাধুনিক অস্ত্র সে যা কিনা আগেই শনাক্ত করে আকাশেই ধ্বংস করে দিতে পারে সেই সক্ষমতা কিন্তু ইসরায়েলের ছিল। কিন্তু ইসরায়েলের সেই সক্ষমতাকে ভেদ করে এই ফাত্তা, যেটা কিনা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, সেই ক্ষেপণাস্ত্রকে কিন্তু ইসরায়েল রক্ষা করতে পারেনি। এবং আপনারা দেখেছেন ইসরায়েলের যে রাজধানী, সেইখানে কিন্তু বড় বড় ভবনে তাদের যে আইটি সেন্টার সেখানে কিন্তু আক্রমণ করতে সক্ষম হয়েছিল এই ইরানের এই আক্রমণে। আচ্ছা সাদিয়া, আসসালামু আলাইকুম স্যার। এই বছর কি 19তম সার্কুলার হবে? ইনশাল্লাহ সার্কুলারটা হবে স্যার। এত বেশি বিস্তারিত না বলে অল্প সময়ের বেশি প্রশ্ন বুঝান। কাউসার আলী, থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে আসলে এই স্লাইডে প্রশ্ন আমি সংযোজন করার সময় পাইনি, এই জন্য একটু আলোচনাটা বেশি করব। আচ্ছা, যুক্তরাষ্ট্র পরিচালিত হামলার নাম। পরে যখন ইসরায়েলকে ইসরায়েল যখন কিনা ইসরায়েল যখন কিনা পারছিল না মানে ইরানের সাথে, তখন কিন্তু যুক্তরাষ্ট্রও কিন্তু পরিচালিত মানে হামলা করেছে। সেই হামলার নাম কি? অপারেশন মিড নাইট হ্যামার। তারা 22 জুন ইসরায়েলের পাশে দাঁড়িয়েছিল। 22 জুন, 22 জুন, যার লক্ষ্য ছিল ফর্দো, নাতানস, ইস্পাহান, এই পারমাণবিক স্থাপনা সমূহ। কিন্তু এই যে ইসরায়েল এই আমেরিকার যে আক্রমণ, ইসরায়েলে মানে ইরানের কোনো একটা ক্ষতি পর্যন্ত তারা করতে পারেনি। যেখানে যেখানে আক্রমণ করেছিল ইরান আগে থেকে সেই পারমাণবিক অস্ত্র জায়গা থেকে তারা আগে থেকে নিরাপদে সরে গিয়েছিল।
সো যুক্তরাষ্ট্র পরিচালিত যে হামলার নাম ছিল অপারেশন মিডনাইট হ্যামার। যুক্তরাষ্ট্র বি-2 স্টিল বোমারু বিমান দিয়ে ইরানে বোমা হামলা চালায়। এবার দেখেন ইরান কিন্তু বসেছিল না। ইরান এর পাল্টা প্রতিবাদে তারা কি আক্রমণটা করেছে দেখেন। ইরান কিন্তু আক্রমণ করেছে যে ইরান ইয়া আবা আবদুল্লাহ আল হুসাইন এই কোড ব্যবহার করে কাতারের আল উহিদ মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র চালায়। আমেরিকাকেও ছাড় দেয়নি ইরান, ইসরায়েলকে তো ছাড় দেয়নি, আমেরিকাকেও ছাড় দেয়নি। একেবারে আমেরিকায় যেহেতু আক্রমণ করতে পারবে না, তবে কাতার, কাতারের একটা জায়গা তারা দখল করে রেখেছে দীর্ঘদিন ধরে আমেরিকা, এবং কাতার কিন্তু আমেরিকার মিত্র একটা দেশ। সেখানে তাদের যে ঘাঁটি, সেই ঘাঁটিতে কিন্তু আক্রমণ করেছে কারা? ইরান। সেই জায়গার নাম কি কোড ব্যবহার করে? ইয়া ইয়া আবা আবদুল্লাহ আল হুসাইন কোড ব্যবহার করে কাতারের আল উহেদ মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র চালায়, এবং এইটার নাম দেয় তারা অপারেশন গ্লাড টিডিং ভিক্টোরি। 23 জুন 22 তারিখে, মানে দেখেন প্রথম, সবসময় ইসরায়েল প্রথম আক্রমণ করলো 13 তারিখে, পরের দিন ইরান পাল্টা জবাব দিয়ে দিল। 22 তারিখে আমেরিকা আক্রমণ করলো, দেখেন 23 তারিখে ইরান পাল্টা জবাব দিয়ে দিল। 23 জুন 2025। সো এইবার লড়াইটা কিন্তু সমানে সমান, বাঘে সিংহের লড়াইয়ের মতো হয়েছিল। থ্যাংক ইউ ভেরি মাচ যারা লাইভে সংযুক্ত আছেন। আচ্ছা, আচ্ছা, এরপরে দেখেন এই যুদ্ধ কিন্তু যখন দেখলো যে ইরান আসলে ভেতরে ভেতরে তারা যে হাইপারসনিক পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করে ফেলেছে, তারপরে আমেরিকাকে টিক্কা দেওয়ার মতো দুঃসাহস তারা দেখিয়েছে। সো তখন আমেরিকা দেখলো এই যে যুদ্ধ মানে হচ্ছে ব্যাপক অর্থগতি, যা কিনা আমেরিকা আহ, ওসামা বিন লাদেনের বিরুদ্ধে আফগানিস্তানে দীর্ঘদিন যুদ্ধ করে তারা যে আর্থিক সংকটে পড়েছে, সেই জায়গা থেকে শিক্ষা নিয়ে দেখলো ইরানের সাথে যুদ্ধে, যুদ্ধে কেউ আসলে জেতে না, যুদ্ধে সবাই ক্ষতিগ্রস্ত। কারণ এই যুদ্ধের যে অস্ত্র, এটা হাজার হাজার কোটি টাকা দাম। এই অস্ত্রের পিছনে অর্থ যোগান দিতে যেয়ে হচ্ছে বরং যারা যুদ্ধ করছে না তারা বেশি ক্ষমতাশালী হয়ে যাবে। চীন কিন্তু আজকে আমেরিকাকে অর্থনৈতিকভাবে ছাড়িয়ে চলে গেছে, হয়তো অস্ত্রে যেতে পারেনি, কিন্তু এই যুদ্ধে যুদ্ধে খেলায় জড়িয়ে পড়লে আমেরিকা লুজার হবে, ইসরায়েল লুজার হবে, ইরানও লুজার হবে। সো এই যুদ্ধে কেউ জিততে পারবে না, এটা বুঝতে পেরে তারা কিন্তু ডোনাল্ড ট্রাম্প, তিনি এই যুদ্ধের মধ্যস্থতা করেন। 12 দিন পরে এই যুদ্ধ থেমে যায়। আর এই যুদ্ধের মধ্যস্থতা করে ডোনাল্ড ট্রাম্প, এই জন্য তিনি নোবেল শান্তি পুরস্কার, নোবেল শান্তি পুরস্কার আমাদের বাংলাদেশ থেকে ডক্টর ইউনূস পেয়েছিলেন, তাই না? 2006 সালে। এবার তিনি মনোনীত হয়েছেন। মনোনীত হয়েছেন মানে কি তিনি কি পেয়ে গেছেন? না, জাস্ট সিলেকশনে 8-10 জন যারা আছে তার মধ্যে ডোনাল্ড ট্রাম্পও আছে। এবং ডোনাল্ড ট্রাম্প যদি এই এই শান্তি পুরস্কার পেয়ে থাকে, তাহলে নোবেল শান্তি পুরস্কারের মানে ভৎসনায় ভরে যাবে আমার বিশ্বাস। নোবেল শান্তি পুরস্কার ডোনাল্ড ট্রাম্প জীবনেও ডিজার্ভ করে না। কেন করে না? এই যুদ্ধের ইন্ধনদাতা একজন কে? ডোনাল্ড ট্রাম্প। আবার তিনি মধ্যস্থতা করলেন, মানে যিনি যুদ্ধ বাঁধিয়েছেন তিনি আবার যদি মিটিয়ে ফেলেছেন, মানে ভয়ে হোক যেভাবে হোক, আবার সেইটা নিয়েই তিনি যদি আবার কি নেন, শান্তি পুরস্কার নেন, তাহলে এটা হবে সবচেয়ে পৃথিবীর হাস্যকর একটা পুরস্কার। আচ্ছা স্যার, সালাম দিবেন স্যার, সার্কুলার কি আদৌ দিবে নীলাকাশ? হ্যাঁ, নীলাকাশ সার্কুলার কিন্তু দেবেই। সাদিক স্যার কিন্তু পেজে অলরেডি বলেছেন যে এই মাসেই হয়তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট প্রকাশিত হবে। তো এই রেজাল্ট প্রকাশিত হয়ে গেলে এনটিআরসি কিন্তু অনেকটা চাপমুক্ত হয়ে যাবে, তাদের নিয়োগ নিয়ে থাকবে, এইগুলো নিয়ে থাকবে। সো 19তম শিক্ষক নিবন্ধনের যে আপডেট সেটা হলো দুইটা অনুমোদন লাগবে। এক নম্বর একটু আগেই বলছিলাম যে জনপ্রশাসন মন্ত্রণালয়, আমি এখন 19তম নিবন্ধন কবে হতে পারে সেটার একটু আপডেট দিয়ে রাখি। 19তম নিবন্ধনটা হচ্ছে দুইটা অনুমোদন পেলেই, আপনারা জানেন যে এনটিআরসি তে অনেকগুলো পরিবর্তন আনা হচ্ছে, অনেকগুলো পরিবর্তন, তার মধ্যে পরীক্ষা পদ্ধতির পরিবর্তন, তারপরে হচ্ছে এই যে মানে সার্টিফিকেটের মেয়াদ 3 বছর, এবং সেটা সার্কুলারের বয়স থেকে শুরু হবে এই কাউন্টিংটা। আর হলো পরীক্ষা পদ্ধতি 3 ধাপেই থাকবে, বাট লিখিত একদিনেই নেওয়া যায় কিনা সেটা নিয়ে, এইটার বিষয়ে কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমতি লাগবে। তারপরে এইটা শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি লাগবে। সো এটার মিটিং সিটিং 2-3টা লাগবে। এই মিটিং সিটিং হয়ে যাওয়া মাত্রই আপডেট পেলে আপনাদেরকে জানিয়ে দেবো। তো ধরে নেন যে আগামী 2 মাস 3 মাসও লেগে যেতে পারে এই মিটিং সিটিং। এক তো সচিবদেরকে, শিক্ষা মন্ত্রণালয়ের লোকদেরকে নিয়ে, সবাইকে নিয়ে মিটিং অ্যারেঞ্জ করা,
এটা কিন্তু খুবই মুশকিল, নইলে কিন্তু যে কোনো মুহূর্তে সার্কুলারটা হয়ে যেত। সো তবে এই বছরে সার্কুলার হবে, এটা নো ডাউট। আমি দৃঢ়ভাবে আশাবাদী এবছরই সার্কুলার হবে, কারণ সারা বাংলাদেশে যে পরিমাণ শিক্ষক সংকট, সার্কুলার না হওয়ার কোনো উপায় নেই। আর ডোনাল্ড ট্রাম্প, এই যে যুদ্ধটা হলো ইরান ইসরায়েলের যুদ্ধ, এই যুদ্ধটার নাম দিয়েছে কি, দ্য 12 ডে ওয়ার। দ্য 12 ডে ওয়ার, 12 দিনের যুদ্ধ। দ্য 12 ডে ওয়ার, এই যুদ্ধটার নাম দিয়েছে 12 ডে ওয়ার, 12 দিনের যুদ্ধ। আচ্ছা, এখানে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর নাম একটু পরীক্ষায় আসতে পারে: ফর্দ, নাতানস, ইস্পাহান, বুশেহর, আরাক, বন্দর আব্বাস। পারমাণবিক স্থাপনা, ইরানের যে পারমাণবিক স্থাপনাগুলো পরীক্ষায় আসতে পারে, যে নিচের কোনটি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর নাম, তো এইগুলো। আর ইসরায়েলকে সমর্থন দেয় সমর্থক দেশ, এটা পরীক্ষায় আসবে না, বাট আপনি জেনে রাখার জন্য রাখতে পারেন যে ইসরায়েলকে সমর্থন দেয় পশ্চিমা বিশ্ব, যেমন যুক্তরাষ্ট্র দেয়, যুক্তরাজ্য দেয়, ফ্রান্স দেয়, জার্মানি দেয়। আর ইরানেরও কিন্তু সমস্ত কিছু দেশ আছে মুসলিম বিশ্ব, এই যে পাকিস্তান, চীন, চীন রাশিয়া দুইটা বিরাট বড় শক্তিশালী দেশ, এটা কিন্তু ইরানের পাশে ছিল। এই জায়গায় কিন্তু ডোনাল্ড ট্রাম্প ঘাবড়ে গেছিল বেশি করে, যে এই যুদ্ধে কিন্তু ইরানের পাশে আছে কারা, চীনও আছে, রাশিয়াও আছে। চীন, তারা কিন্তু এখন উদীয়মান বিশ্বের মানে পরাশক্তি। রাশিয়া তো আগে থেকেই শক্তিশালী একটা দেশ। এমনকি উত্তর কোরিয়া, উত্তর কোরিয়া দেখেন, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া, দুই কোরিয়া বিভক্তকারী দেশ হিসেবে আমেরিকা দীর্ঘদিনের ইন্ধন তাদের ছিল, সো তারাও কিন্তু তাদের পাকে। তুরস্ক, মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ তুরস্ক, ইয়েমেন, এদের সবার সাপোর্ট ছিল ইরানের পক্ষে। সো এই যুদ্ধে ডোনাল্ড ট্রাম্প ভয় পেয়েছিল কেন, ইসরায়েল কেন ভয় পেয়েছিল, 12 দিনের মাথায় কেন মধ্যস্থতা করলো, বুঝতে পেরেছেন? শক্তের ভক্ত নরমের জন। মানে ইরানকে আপাত দৃষ্টিতে খুব দুর্বল রাষ্ট্র মনে হলেও আসলে কিন্তু তারা শক্তিশালী একটা রাষ্ট্র, সেইটা কিন্তু বোঝা গিয়েছে এই যুদ্ধের মধ্য দিয়ে। এবার আসি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা, এটা তো অনেক আগে থেকেই পরীক্ষায় আসে। আমি তো ইউনিভার্সিটি অ্যাডমিশন বা চাকরির পরীক্ষায় অনেকবার পেয়েছি যে ইরানের গোয়েন্দা সংস্থা কোনটা, এই যে মোসাদ, আমান, এটা আপনারা পেয়েছেন না যারা 2-3টা পরীক্ষা দিয়েছেন বা পড়াশোনা করছেন? সো এটা কিন্তু আবারও আসবে, যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম কি, মোসাদ। মোসাদ, এটা খুবই মনে রাখবেন। আর তাদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, মানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যেমন ইরানের যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবার আক্রমণ করলো, ওই যে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা, সেটা কিন্তু সেটা আকাশেই ধ্বংস করে দিতে পারে, এরকম মানে ব্যবস্থা তাদের আছে, কিন্তু সেটা পারেনি। তো তাদের যে আকাশ, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হচ্ছে আয়রন ডোম, আয়রন ডোম, তারপরে অ্যারো ডিফেন্স, ডেভিডস স্লিং, তারপরে থার্ড, এগুলো হচ্ছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। অর্থাৎ বাংলাদেশ থেকে যদি কেউ আহ, ইসরায়েলে আক্রমণ করে, ওই আকাশেই সেটা ভ্যানিশ করে দিতে দেওয়ার সক্ষমতা আছে। আর তাদের যে সামরিক বাহিনী, ইসরায়েলের সামরিক বাহিনীর নাম হচ্ছে আইডিএফ, এটার পূর্ণরূপ আসতে পারে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস, ইসরায়েল ডিফেন্স ফোর্সেস, ইসরায়েল ডিফেন্স ফোর্সেস। আপনাদের জন্য এই যে গুরুত্বপূর্ণ নোটগুলো যদি আপনি পেতে চান, আপনাকে কিন্তু 5টা শেয়ার দিতে হবে। আবারও বলছি, এত কষ্ট করে করেছি, সো বিনামূল্যে পাবেন একেবারে। পৃথিবীটা টেক অ্যান্ড গিভ, আপনি কিছুই দেবেন না, শুধু নিতেই থাকবেন, তা কিন্তু হবে না। 5টা শেয়ার দেন, এতে করে 5টা শেয়ার দেওয়ার পরে ক্যারিয়ার হেল্পলাইন বিডি পেজে যে লাইক ফলো দিয়ে একটা মেসেজ দিবেন যে স্যার 5টা শেয়ার দিয়েছিলাম, আমি নোট দিয়ে দেবো। সো পিডিএফ মোবাইলে পড়ে নিতে পারবেন। এরপরে বলছে ইরানের ক্ষেপণাস্ত্র। এর আগে যে দেখলাম যে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র, এবার আমরা দেখব ইরানের ক্ষেপণাস্ত্র। এটা আমি আর পড়লাম না, শুধু ইরানের গোয়েন্দা সংস্থা, এটা ইম্পর্টেন্ট। ইরানের গোয়েন্দা সংস্থা, ইরানের গোয়েন্দা সংস্থা, এটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ আপনারা দেখেছেন যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা হচ্ছে আমান, মোসাদ, আর এদের হচ্ছে সাভাক বিভাগ, আইআরজিসি, আইআরজিসি, আইআরজিসি। এরপরে দেখেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি, আয়াতুল্লাহ আল খোমেনি। আচ্ছা, এটা কিন্তু তাদের পদবি, ধর্মীয় নেতাদের পদবি কি, আয়াতুল্লাহ খোমেনি। এটা কিন্তু পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। 99%, 99% ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার নাম হচ্ছে আয়াতুল্লাহ আলী খোমেনি, আয়াতুল্লাহ আলী খোমেনি।
তারপরে ইরানের সেনা প্রধান, এটা বেশি ইম্পর্টেন্ট না। ইরানের পবিত্র শহর কোম, এটা ইম্পর্টেন্ট। ইরান এবং পাকিস্তানের সীমান্ত আছে, সেই সীমান্তের নাম হচ্ছে তাকতান সীমান্ত। যেমন ভারত বাংলাদেশের সীমান্ত আছে, তারপরে হচ্ছে ভারত পাকিস্তানের সীমান্ত কাশ্মীর সীমান্ত, ওইরকম হচ্ছে পাকিস্তান ইরানের সীমান্ত নাম হচ্ছে তাকতান সীমান্ত, তাকতান সীমান্ত। খুবই ভালো লাগছে আপনারা যে লাইভে যারা শুরু থেকে ছিলেন এখনো কিন্তু তারা লাইভে আছেন। স্যার প্রিলি পাস মার্ক কি 40-এ? হ্যাঁ অবশ্যই 40-এ থাকবে। এবং প্রিলি 40 পাওয়া কিন্তু সো টাফ। কাদের জন্য টাফ? যারা মানে পড়াশোনার মধ্যে নেই তাদের জন্য টাফ। কারণ কি দেখেন, গতবার আবেদন পড়েছিল নিবন্ধনে, 18তম নিবন্ধনে আবেদন পড়েছিল প্রায় 19 লাখ, প্রায় 19 লাখ, তাই না? এবং পরীক্ষায় অংশগ্রহণ করেছিল 13 লাখ, 13 লাখ। এবং এখান থেকে 40 পেয়ে পাশ করেছিল কতজন জানেন? 4 লাখ, 4 লাখ। তাহলে দেখেন কোথায় সেই 19 লাখ, 19 লাখের মধ্যে ফাইনালি প্রিলিতে টিকেছিল 4 লাখ। তার মানে 4 5 মানে প্রায় প্রায় কয় লাখ? আহ, আমি যদি পরীক্ষায় অংশগ্রহণকারীও ধরি তা 8 লাখ কিন্তু ঝরে পড়েছিল। আপনি ভাবছেন যে আপনি পাশ করে যাবেন, এতটা সহজ হবে না। এখানে নেগেটিভ মার্কিং আছে, ভুল করলেই 1 নাম্বার কাটা, ওর সাথে 0.25 কাটা, অর্থাৎ যেটা পারবেন সেখান থেকেও নাম্বার কাটা। সো প্রিলির জন্য প্রতিদিন প্রস্তুতি নিন, আমাদের ফ্রি লাইভ ক্লাসগুলো করুন, এর সাথে নিজে একটু অ্যাড করে পড়াশুনো করুন। আর যদি পেইড ব্যাচে ভর্তি হতে চান, ভর্তি হয়ে যান, তাহলে কিন্তু ভালো করতে পারবেন। সো যেটা বলছিলাম যে প্রিলির জন্য পড়তে থাকুন, প্রিলি কিন্তু থাকবে। কারণ 20 লাখ পরীক্ষার্থীদের কখনোই লিখিত পরীক্ষা নিয়ে এনটিআরসি এর পক্ষে সম্ভব না, তাদের এত জনবল নাই। এরপরে বলছে যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র, যুক্তরাষ্ট্রের তৈরি ম্যাসিভ, পৃথিবীর সবচেয়ে বড় বোমারু। আচ্ছা এটা এগুলো নিয়ে আমি আর আলোচনা করতে চাই না। আচ্ছা এখন আমি আহ, এবার স্টার্লিং নিয়ে আলোচনা করব। বাংলাদেশে কিন্তু স্টার্লিং এর যাত্রা শুরু হয়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনুসের আহ, মানে পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে মূলত স্টার্লিং এসেছে, অনেক ব্যয়বহুল বাট নিরবিচ্ছিন্ন ইন্টারনেট, 5G ইন্টারনেট এবং দ্রুতগতির ইন্টারনেটের যুগে প্রবেশ করেছে। আহ, এই যে স্টারলিংকের সেবা শুরু হয়েছে বাংলাদেশে। এখন প্রথম প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে স্টারলিংকের সেবা শুরু করার মূল উদ্দেশ্য কি? স্যাটেলাইট ফোন সেবা চালু, বাংলাদেশের সর্বত্র দ্রুতগতি সম্পন্ন ইন্টারনেট সরবরাহ করা, মহাকাশ অনুসন্ধান উন্নত করা, উপগ্রহ গবেষণার বিকাশ করা। দ্রুত অ্যান্সার দিবেন। স্টারলিংক খুবই ইম্পর্টেন্ট আগামী পরীক্ষাগুলোতে। আচ্ছা সুপিয়া আক্তার মুক্তা বলেছেন স্যার 5টা শেয়ার ডান। এই 5টা শেয়ার ডান, এইটা কিন্তু আবার আপনাকে আরেকটু কাজ করতে হবে। কাজটা হচ্ছে সুপিয়া আপনাকে বলি, এই যে ডান তো দিয়েছেন, এবার হচ্ছে ক্যারিয়ার হেল্পলাইন বিডি, CAR ক্যারিয়ার হেল্পলাইন, HELP হেল্প লাইন বিডি, এই পেজে যেয়ে একটু ফলো দিতে হবে। ফলো দিয়ে ওখানে মেসেজ করার অপশন আছে, বলবেন স্যার আমি 5টা শেয়ার দিয়েছি সাদিক স্যারের পেজ থেকে, বা যেভাবে 5 শেয়ার দিলেই আমি বুঝে নেব, আপনাকে ওখানে পিডিএফটা দেওয়া হবে। সো এই কাজটুকু যারা করবেন, এই গুরুত্বপূর্ণ নোট, এই নোট কিন্তু আপনি বাজারে টাকা দিয়েও কিনতে পাবেন না। দেখেন কোনো বইয়ে আপনি একটু দেখান, মানে কোনো বইয়ে এখনো পর্যন্ত এত সুন্দর গোছালো নোট, আমি অনেক বই ঘেটে এগুলো করেছি। সো আপনি যদি এই নোটটা পেতে চান তাহলে একটু শেয়ার দিতে হবে 5টা, দিয়ে ক্যারিয়ার হেল্পলাইন বিডিতে লাইক ফলো দিয়ে ওখানে মেসেজ করবেন যে আমি 5টা শেয়ার দিয়েছি। আজকে রাত হয়ে যাচ্ছে, আমি দিয়ে রাখলেও আমি কালকের মধ্যে আপনাদের নোটটা পাঠিয়ে দেব। ওকে, তাহলে আহ, বাংলাদেশে স্টারলিংকের সেবা শুরু করার মূল উদ্দেশ্য কি? শুরু করার মূল উদ্দেশ্য কি? দ্রুত অ্যান্সার দিন, দ্রুত অ্যান্সার দিন। স্টারলিংকের যাত্রা শুরু করার কে কে কোনটা অ্যান্সার দিয়েছেন? রেহমান বলেছেন খ, খ, বেশিরভাগই অ্যান্সার দিয়েছেন খ, স্টারলিংকের সেবা শুরু করার মূল উদ্দেশ্য। যারা খ অ্যান্সার দিয়েছেন তাদেরকে ধন্যবাদ, কারণ সঠিক অ্যান্সার দিয়ে ফেলেছেন। তাহলে
বাংলাদেশের সর্বত্র দ্রুতগতি সম্পন্ন ইন্টারনেট সরবরাহ শুরু করার জন্যই কিন্তু স্টারলিংকের সেবা শুরু করেছে মূলত। উত্তর তাহলে কি হবে? খ, দ্রুতগতির ইন্টারনেট। নেক্সট, পরবর্তী প্রশ্নে যাই আমরা, যে স্টারলিংক কোন দেশভিত্তিক ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠান এবং বিশ্বের বর্তমান সেরা ধনীর মধ্যে এই স্টারলিংকের প্রতিষ্ঠাতা। স্টারলিংকের প্রতিষ্ঠাতা কে? এইটা আশা করি সবাই পারেন। স্যার আমাকেও পিডিএফটা দিবেন। আনিসুর রহমান, হ্যাঁ, আপনি পিডিএফ নিতে চাইলে 5টা শেয়ার দিতে হবে ভিডিওটা, 5টা শেয়ার দিতে হবে। দিয়ে ক্যারিয়ার হেল্পলাইন বিডি, এই যে আমি দেখেন এখানে লেখা আছে, এই যে ক্যারিয়ার হেল্পলাইন বিডি লোগোটা কালো ব্যাকগ্রাউন্ডের উপর লেখা, এখানে যে মেসেজ করবেন যে আমি 5টা শেয়ার দিয়েছি, তাহলে নোটটা পেয়ে যাবেন। এরপরে এখানে বলছিলাম যেটা, যে স্টারলিংক কোন দেশভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান? কোন দেশভিত্তিক? যুক্তরাষ্ট্র, কানাডা, দক্ষিণ আমেরিকা, যুক্তরাজ্য। দ্রুত অ্যান্সার দিবেন, খুবই সহজ প্রশ্ন, বাট এই সহজ প্রশ্নগুলো পরীক্ষায় আসলে কিন্তু আপনারা বিপদে পড়েন। দ্রুত অ্যান্সার দিন। আরহাম রেহমান বলেছেন ঘ, মুস্তফা কামাল বলেছেন ক, জুই বলেছেন 2 এর ক। দ্রুত, আমরা কিন্তু আরো কি বেশ কিছু টপিকস নিয়ে আলোচনা করব, রাত হয়ে যাচ্ছে অনেক, অনেক বেশি কথা হয়ে যাচ্ছে হয়তো, আমি আর বেশি সময় নেব না। স্টারলিংক কোন দেশ ভিত্তিক আহ, মানে ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠান? এটা কিন্তু আমেরিকার যুক্তরাষ্ট্র, আমেরিকার যুক্তরাষ্ট্র। এবং ইলন মাস্ক, ইলন মাস্ক বিশ্বের শীর্ষ ধনী, ইলন মাস্ক, ইলন মাস্ক, ইলন মাস্কের সাথে ডক্টর ইউনুসের একটা ভালো বন্ধুত্ব, যার কারণে তিনি এই স্টারলিংককে বাংলাদেশে নিয়ে এসেছেন। এবং এটা তার বাড়ি হচ্ছে যুক্তরাষ্ট্র, এবং যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান এটা। সো আসুন 3 নম্বর প্রশ্ন, পেপাল, পেপ্যাল কোন ধরনের সেবামূলক প্রতিষ্ঠান? সামাজিক যোগাযোগের মাধ্যম, মহাকাশ উৎক্ষেপণ, কৃত্রিম বুদ্ধিমত্তা, একটি ই কমার্স প্রতিষ্ঠান। আর এই লাইভটা তো 30 দিন পরে ডিলিট হয়ে যাবে। সো আপনারা এই ক্লাসের গুরুত্ব এখনো অনুধাবন করতে পারছেন না। আগামী 1 বছর ধরে এই প্রশ্নগুলো যে আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, এই লাইভটা যদি থাকতো তাহলে বুঝতে পারবেন। হয়তো আমরা এটা আবারও আপলোড দেবো এই পেজে, তখন দেখতে পাবেন। আর যারা নোট নেবেন তারা 1 বছর ধরে এর বেনিফিট পাবেন, এবং তারও বেশি বেনিফিট পাবেন। স্যার জানি না, 5টা শেয়ার দিছি কিন্তু পিডিএফ দিবেন। নীলাকাশ, ওকে নীলাকাশ, ক্যারিয়ার হেল্পলাইন বিডিতে যেয়ে মেসেজ দিবেন, তাহলে এটা পেয়ে যাবেন। আচ্ছা, পেপাল কোন ধরনের সেবামূলক প্রতিষ্ঠান? পেপাল, পেপাল কোন ধরনের সেবামূলক প্রতিষ্ঠান? পেপাল, আমি আর সময় নেব না, রাত বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনাদের এই যে ক্যারিয়ার হেল্পলাইন বিডিতে যে যারা শেয়ার করছেন, তারা কিন্তু এই নোটটা পাবেন, পিডিএফ নোট। আগে যাদেরকে বলেছিলাম আপনারা মনে করছেন ভাওতাবাজি, যাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছিলাম তারা পিডিএফ পেয়েছেন কিনা, কে কে পেয়েছেন একটু রিপ্লাই দেন তো, যে স্যার বলেছিল যে পিডিএফ দেবে এবং দিয়েছি। 5টা শেয়ারের পরে আপনারা পিডিএফ চেয়েছিলেন, পিডিএফ পাননি, এমন কেউ থাকলে এখনো নক দেন, আমি দিয়ে দেবো। ইংলিশের নোট দিয়েছি, বাংলার নোট দিয়েছি, আজকে সাম্প্রতিক সাধারণ জ্ঞানের নোট দিচ্ছি, আগামীতে আরো অনেক নোট পাবেন। সো সাদিক স্যারের পেজের সাথে থাকুন, আমার ক্যারিয়ার হেল্পলাইন এর সাথে থাকুন, অনেক কিছু আপনাদের চাকরি পেতে ফ্রি সার্ভিস যতটুকু দেওয়া সম্ভব আপনাদেরকে দেবো। এবং আমি জিএম জাহাঙ্গীর আলম সরকারি অসংখ্য চাকরি পেয়েছি, আলহামদুলিল্লাহ এখন সরকারি চাকরিতে কর্মরত। সো আপনাদেরকে আমি সেই পথে নিয়ে যেতে পারবো, যে আপনি কিভাবে চাকরি পাবেন, কিভাবে চাকরি পেতে হয়, সেই পথগুলো আমার জানা এবং চেনা। সো দ্রুত আমাদের সাথে যুক্ত হয়ে যান। আনিসুর রহমান, আপনিও 5টা শেয়ার দিয়েছেন, থ্যাংক ইউ। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে কিন্তু ঘ নম্বর উত্তর হবে, ঘ। একটি ই কমার্স প্রতিষ্ঠান, ই কমার্স প্রতিষ্ঠান কি? যেমন অ্যামাজন, তাই না? বাংলাদেশের অ্যামাজন মানে বিশ্বের একটা অন্যতম প্রতিষ্ঠান অ্যামাজন ই কমার্স। আচ্ছা, এটা পেপাল হচ্ছে ই কমার্স সেবামূলক একটা প্রতিষ্ঠান। আহ, এরপরে আসি, ডিপসিক কোন দেশ ভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যাপস? ডিপসিক, ডিপসিক কোন দেশ ভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যাপস? দ্রুত অ্যান্সার দেবেন, 4 নম্বর। এইগুলো আমি আলোচনা করতে চেয়েছিলাম, বাট এটা অনেক লং আলোচনা হয়ে যাচ্ছে, এই জন্য আমি আর আলোচনা করলাম না। ডিপসিক কোন দেশভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যাপস? ডিপসিক,
আচ্ছা, সুফিয়া আক্তার মুক্তা আহ, বলেছেন 4-এর গ, আরহাম রেহমান, আনিসুর রহমান গ, শেয়ার ডান ফারাবি সিফাত, থ্যাংক ইউ ভেরি মাচ। 5টা শেয়ার ডান, আরহাম রেহান, সুফিয়া আক্তার মুক্তা। সো আমি কিন্তু কথা কাজে মিল রেখি। আগে ক্লাসগুলো যারা শেয়ার দিয়েছিলেন তাদের 5টা পিডিএফ দিয়েছি, যারাই আমাকে নক দিয়েছিল। আর যারা নক দেননি, পিডিএফ শুধু শেয়ার দিয়েছেন যে আপনার বাড়ি পৌঁছে দেব, সেটা আমাদের অত সময় থাকে না যে আপনাকে নক দিয়ে যে খুঁজে আবার কে শেয়ার দিল তাকে খুঁজে বের করে যে আপনি নোটটা দিয়ে দেবো। আপনাকে শেয়ারও দিতে হবে, একটু 2 দিন দেরি হোক, তারপরেও আপনি আমাকে রিচ করে পৌঁছে আমাকে শেয়ার দিলেই, নক করলে আমি নোটটা দিয়ে দেবো। সো ডিপসিক, ডিপসিক কোন দেশ ভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যাপস? এটা হচ্ছে চীন। এটা হচ্ছে চীন, খুবই ইম্পর্টেন্ট। এই তথ্যগুলো আমি এত ডিটেলস আলোচনা করছি না, কারণ আমরা আরো একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আজকে আলোচনা করব। আপনারা অনেকে লাইভে সংযুক্ত আছেন, যার কারণে আমি ঘুম পাচ্ছে, বাট তারপরেও আপনাদের সাথে থাকতে ভালো লাগছে। যে আপনারা যত বেশি আমার লাইভে যুক্ত থাকবেন, তত বেশি আমি আরো বেশি উৎসাহিত হব আপনাদের সাথে ফ্রি ক্লাসে। সম্প্রতি 5 নম্বর প্রশ্ন বলছে, সম্প্রতি জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন কত তারিখে? খুবই ইম্পর্টেন্ট, কারণ বাংলাদেশে এ পর্যন্ত জাতিসংঘের মহাসচিব বেশ কয়েকজন এসেছেন। সর্বশেষ এসেছেন বর্তমান রানিং মহাসচিব। এই নামটাও কিন্তু ইম্পর্টেন্ট। জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? অ্যান্টনিও গুতেরেস। তিনি কোন দেশের? তিনি পর্তুগালের মানুষ। পর্তুগালের মানুষ। তো অ্যান্টনিও গুতেরেস তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন কত তারিখে? এইটা কিন্তু এখানে মার্চ মাসে এসেছিলেন, 13, 14, 15, 16। কত তারিখে? খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু বাংলাদেশের জন্য খুবই ইম্পর্টেন্ট। স্যার আগের ক্লাস পাইনি, কি করব? নীলাকাশ, আগের ক্লাস যারা দেখেননি, ইংলিশের ক্লাস আহ, এই পেজেরই নিচের দিকে দেখবেন, স্লাইড দেয়া আছে বা ভিডিও আছে। ওই ভিডিওটা দিয়ে 5টা শেয়ার দেবেন, দেওয়ার পরে ওখানেই দেখবেন কিভাবে আপনি ওই নোটটা পাবেন। ওখানে একটা মোবাইল নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে যে নক দেবেন তাহলে পেয়ে যাবেন। নীলাকাশ, আগের ভিডিও আবার দেখুন কিভাবে নোটটা নিতে হবে, ওখানে বলা আছে। 5টা শেয়ার অবশ্যই বাধ্যতামূলক, 5টা শেয়ার। আচ্ছা, অ্যান্টনিও গুতেরেস বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন কত তারিখে? দ্রুত অ্যান্সার দিন। কে কে অ্যান্সার দিয়েছেন? মোস্তফা কামাল দিয়েছেন খ, আহ, আর রেহমান দিয়েছেন, আপনি দিয়েছেন হচ্ছে আচ্ছা, আরহাম রেহান দিয়েছেন 5-এর গ। এটা কিন্তু 14 তারিখ, এটা একটু মনে রাখেন। সম্প্রতি জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন কত তারিখে? 14 মার্চ 2025। 14 মার্চ 2025। নেক্সট, এবার আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। COP29, এই সম্মেলনটা কিন্তু হয়ে গেছে। COP29, কপ, কপ, সিওপি, কপ, এটা জলবায়ু বিষয়ক সম্মেলন, খুবই ইম্পর্টেন্ট। এটা কোথায় হলো এবং পরবর্তী আসর কোথায় হবে, এতটাই ইম্পর্টেন্ট, আপনি আগামী যে কোনো পরীক্ষায় 99% এখান থেকে কমন পাবেন। COP29, আর COP30, এই দুইটা সম্মেলন নিয়ে একটু প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেশি। সো খুব সিরিয়াস মুডে সবাই হান। স্যার আগের ক্লাস পাইনি, কি করব? আমার হোয়াটসঅ্যাপ এই যে ক্যারিয়ার হেল্পলাইন বিডিতে যে মেসেজ দিন, আমি আপনাকে দিয়ে দেবো। নীলাকাশ, দেখেন COP29 এই সম্মেলনটা হয়েছিল 13 নভেম্বর 2024। আচ্ছা, ওই ওই টপিকসটা বেশি ইম্পর্টেন্ট না। 3-0 তত্ত্ব, এইটা নিয়ে আলোচনা করি, এইটা বেশি ইম্পর্টেন্ট। যেহেতু আমি আর বেশি ক্লাসে টাইম দিতে পারছি না। 3-0 বা 3-0 তত্ত্ব একটি সামাজিক ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি যা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করে নতুন বিশ্ব গড়তে সাহায্য করে। 3-0 তত্ত্ব খুবই খুবই ইম্পর্টেন্ট। ডক্টর ইউনুসের মানে সারা বিশ্বে ডক্টর ইউনুসের ধারণার বা প্রবর্তন করা 3-0 তত্ত্ব সারা বিশ্ব নিয়ে মাতোয়ারা। সো এটা কিন্তু
বাংলাদেশের গর্ব। এই জন্য এই যে 30 তত্ত্ব এটা খুবই ইম্পর্টেন্ট। এটার মূল উদ্দেশ্য কি, যে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করা। আর এটা 2015 সালে সামাজিক ব্যবসা দিবস উদযাপনকালে ডক্টর ইউনূস এই তথ্য দেন। এই তথ্যটা দিয়েছেন 2015 সালে। আর 15 সালে, এখন হচ্ছে 25 সাল, 10 বছর পরে এখন সারা বিশ্বে এইটাকে অ্যাকসেপ্ট করতে যাচ্ছে। আর 2017 সালে এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস নামে তার একটি গ্রন্থ প্রকাশিত হয়। এই থ্রি জিরো তত্ত্ব কি, তিনি এবার ইংলিশে একটা বইও লিখেছেন ডক্টর ইউনূস। বইটার নাম কি, এ ওয়ার্ল্ড অফ জিরোস। থ্রি জিরোস। এখন থ্রি জিরো বলতে কি জিনিস, তিনটা জিরো দিয়ে তিনি কি বোঝাচ্ছে দেখেন। থ্রি থ্রি জিরো হলো, 1 নম্বর জিরো হচ্ছে জিরো পভার্টি। 1 নম্বর জিরোটা কি, এই তিনটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। পরীক্ষায় আসবে নিচের কোনটি থ্রি জিরো জিরো তত্ত্বের অন্তর্ভুক্ত, নিচের কোনটি থ্রি জিরো তত্ত্বের অন্তর্ভুক্ত নয়। দেখেন, থ্রি জিরো হলো হচ্ছে, প্রথম জিরো হচ্ছে জিরো পভার্টি, মানে শূন্য দারিদ্রতা, পৃথিবীতে কোনো দারিদ্রতা থাকবে না, তার 1 নম্বর তত্ত্ব। 2 নম্বর হচ্ছে জিরো আনএমপ্লয়মেন্ট। আপনারা যারা চাকরির জন্য এই রাত জেগে ক্লাস করছেন, এই জিরো আনএমপ্লয়মেন্ট তার আরেকটা, মানে তিনটা জিরোর মধ্যে আরেকটা হচ্ছে জিরো আনএমপ্লয়মেন্ট। তিনি ওই বইতে আবার বলেও দিয়েছেন কিভাবে জিরো পভার্টি করবে, কিভাবে জিরো আনএমপ্লয়মেন্ট করবে, মানে বেকার মুক্ত করবে আর কি, জিরো আনএমপ্লয়মেন্ট। আর 3 নম্বর হচ্ছে জিরো নেট কার্বন। পৃথিবীতে কিভাবে কার্বন ডাই অক্সাইড কমানো যায়, এটা জিরোতে নামিয়ে আনা যায়, এই তিনটা জিরোর কথা তিনি এই বইয়ে বলেছেন। কি কি, ডক্টর মোহাম্মদ ইউনূস 2015 সালে আর 17 সালে তিনি বইটা বের করেছেন, দ্য ওয়ার্ল্ড অফ দ্য থ্রি জিরোস বইয়ে তিনি তিনটা জিরোর কথা বলেছেন: শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নির্গমন। অর্থাৎ এই তিনটাই জিরোতে আনতে হবে। পৃথিবীকে বাসযোগ্য, সুকুমায়, সুন্দর করতে হলে এই তিনটাকে জিরোতে আনতে হবে। শূন্য দারিদ্র্য, কেউ গরিব থাকবে না। শূন্য বেকারত্ব, কেউ বেকার থাকবে না। আর কি বলেছে, শূন্য নির্গমন, অর্থাৎ এই যে কার্বন ডাই অক্সাইডের ফলে, নির্গমনের ফলে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, এই যে এইগুলোকে জিরোতে আনতে চান। মাশাল্লাহ, এখন রাত যতই বেশি হচ্ছে আপনাদের লাইভের উপস্থিতি ততই বাড়ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদেরকে বলে রাখি, এই গুরুত্বপূর্ণ নোটটি পেতে হলে আপনাকে 5টি শেয়ার দিতে হবে। এই ভিডিওটি অন্তত 5টি শেয়ার দিলেই আপনি কিন্তু এই নোটটি পেয়ে যাবেন। নেক্সট আমাদের তাহলে থ্রি জিরো তত্ত্ব পরীক্ষায় আসবে কিন্তু, যে নিচের কোনটি থ্রি জিরো তত্ত্বের অন্তর্ভুক্ত, নিচের কোনটি থ্রি জিরো তত্ত্বের অন্তর্ভুক্ত নয়, থ্রি জিরো তত্ত্ব কে দিয়েছেন, কত সালে দিয়েছেন, কোন গ্রন্থে দিয়েছেন, এই ধরনের প্রশ্ন কিন্তু আপনাদের আসবে। আর এটা জাতিসংঘের সাধারণ পরিষদে প্রতি বছর সাধারণ পরিষদ হয় সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার। এটা মনে আছে তো আপনাদের? আমি সেই কবে বিসিএস এর জন্য পড়ে রেখেছি, এখনো মনে আছে, আপনাদেরও এইরকম মনে রাখতে হবে। জাতিসংঘের সাধারণ পরিষদের 79তম অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস এই থ্রি জিরো তত্ত্ব বক্তব্য দেন। কত, এই যে 27 সেপ্টেম্বর 2024 সালে। আর কপ 29 এই সম্মেলনেও তিনি এই বিষয়টা তুলে ধরেন 13 নভেম্বর 2024। এরপরে হচ্ছে প্যারিস যে অলিম্পিক হলো, প্যারিস অলিম্পিক জাস্ট এই জুলাই গণ অভ্যুত্থানের সময়, এই প্যারিস অলিম্পিকের সময় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস ফ্রান্সের প্যারিসে ছিল। সেখান থেকে এই গণ অভ্যুত্থানে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম এরাই কিন্তু তাকে ফোন দিয়ে বাংলাদেশে নিয়ে আসছিল। সেই সময় কিন্তু এই যে প্যারিস অলিম্পিকে সেখানেও ইনভাইটেড ছিল ডক্টর ইউনূস। তিনি সেখানেও এই থ্রি জিরো তত্ত্বের কথা বলতেছিলেন। এবং সোশ্যাল বিজনেস মানে আমরা তো সবাই বিজনেস করি আমাদের নিজের স্বার্থে, কিন্তু সোশ্যাল বিজনেসের ধারণাটা হলো যে আমি নিজে উপকৃত হব এবং সামাজিকীকরণ, মানে সমাজেরও উন্নয়ন হবে, এরকম বিজনেসকে তিনি উৎসাহিত করেছেন। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। নীলাকাশ, দরিদ্র, বেকারত্ব, আরহাম রেহমান তিনটা লিখেছেন। বন্ধুরা একটু কমেন্টসে লিখুন তো, যে থ্রি জিরো তত্ত্বের তিনটা বিষয় একটু লিখুন। আপনি যে পরীক্ষায় যান না কেন, ভাইভাতে এই তিনটা বিষয় জিজ্ঞাসা করবে যে থ্রি জিরো তত্ত্ব কি এবং তিনটা বিষয় কি কি, তখনও কিন্তু আপনাকে এটা পারতে হবে। সো খুবই ইম্পর্টেন্ট, এই তিনটার নাম একটু কমেন্টসে লিখুন। যেমন লিখেছেন কে কে, জুই, এবং লিখেছেন আরহাম রেহান সহ যারা লিখেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং অন্যরা যারা লিখেননি। আর এই পোপ ফ্রান্সিস,
পোপ ফ্রান্সিস খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা। তিনিও কিন্তু এই যৌথভাবে ইতালিতে এই 3G তত্ত্বের জন্য ক্লাবে কাজ করছেন। আর এরপরে হচ্ছে এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যতের একটি রূপান্তরমূলক এবং অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের সূচনা করা। বিশ্বজুড়ে 3G ক্লাবের সংখ্যা, এটা পরীক্ষা আসবে না, 2030 সালে, এটা ইম্পর্টেন্ট। 2030 সালে দেখেন বলছে 2030 সালে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এইচডিজি অর্জনে সরকার অন্তর্ভুক্ত করতে যাচ্ছে 3G তত্ত্ব। টেকসই উন্নয়ন যে লক্ষ্যমাত্রা এইচডিজি, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, এর অন্তর্ভুক্ত করতে যাচ্ছেন কোনটাকে? এই যে 3G তত্ত্বকে। নেক্সট, এবার কিছু প্রশ্নের উত্তর দিন, দ্রুত অ্যান্সার দিতে হবে। 3G তত্ত্ব নিয়ে এত কথা বললাম, স্যার হারাবে কেন, সময় হলেই ঠিকই দেখতে পাবেন। ভেরি গুড। আচ্ছা, 3G তত্ত্ব কোন ধরনের ব্যবসায়ের লক্ষ্য অর্জনে বেশি সহায়ক? প্রশ্নের অ্যান্সার দিন। বহুজাতিক কোম্পানি, সামাজিক ব্যবসা, এক মালিকানা ব্যবসা, হেজ ফান্ড, এই 3G তত্ত্ব কোন ধরনের ব্যবসায়ের লক্ষ্য অর্জনে বেশি সহায়ক? দ্রুত এই প্রশ্নের অ্যান্সার দিন। সুফিয়া আক্তার মুক্তা, তিনি 3টা লিখে দিয়েছেন। ভেরি গুড। জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট, জিরো নেট কার্বন। ভেরি গুড। আজকে মাশাল্লাহ আপনারা শুরু থেকেই যারা লাইভে ছিলেন এখনো তারা আছেন। সো আপনারা আমাকে বুঝতে পারছেন, আমিও আপনাদেরকে কিছুটা হলে বুঝতে পারছি, সেজন্য হয়তো আপনারা আমার সাথে আছেন। তবে এতটুকু আমি আশ্বস্ত করতে পারি, আমার বয়স অল্প, বাট আমার এই অল্প বয়সে অনেককেই আমি এই সেই ঢাকা ইউনিভার্সিটি পড়াকালীন সময় থেকে আমি যখন স্টুডেন্ট আমার সিনিয়রদেরকেও পড়াচ্ছি, চাকরি পেয়েছি, অসংখ্য অসংখ্য আমার হাত দিয়ে চাকরি পেয়েছে। আপনাদেরকেও সাদিক স্যারের মানে আমন্ত্রণে আপনাদের এই পেজের মাধ্যমে আমি আপনাদের চাকরি পাওয়াতে অবদান রাখতে চাই। সো আমাদের এই পেজে লাইভে নিয়মিত থাকবেন। স্যার নিরলস চেষ্টা করে যাচ্ছেন যে আপনাদেরকে মানে তিনি পেইড কিছু নিচ্ছেন, বাট বিনামূল্যেও কিন্তু অনেক কিছু করে যাচ্ছেন আপনাদের জন্য, অনেক তথ্য আপডেট দিচ্ছেন, এই ফ্রি ক্লাসগুলো আয়োজন করছেন। সো তার জন্য আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। স্যার একটু সময় কম নেবেন, আমি একটু বেশি কথা বলি। আচ্ছা এটা অ্যান্সার দিয়ে দিই তাহলে। এটা হচ্ছে 3G তত্ত্বের এই অ্যান্সারটা কি হবে? এটা অ্যান্সার হবে সামাজিক ব্যবসা। 3G তত্ত্ব কোন ধরনের ব্যবসায়ের লক্ষ্য অর্জনে বেশি সহায়ক? সামাজিক ব্যবসা। নেক্সট প্রশ্ন হচ্ছে 11 থেকে 22 নভেম্বর 2024 সালের COP29 সম্মেলন এটা কোথায় অনুষ্ঠিত হয়? আর সরি, এটা কারা আয়োজন করে? এই প্রশ্নটা অ্যান্সার দিন। 11 থেকে 22 নভেম্বর COP29 সম্মেলন, এটা কিন্তু জলবায়ু মানে বিষয়ক একটা সম্মেলন, খুবই ইম্পর্টেন্ট। এটা কোথায় হয়? আগামী 1 বছর এইটাই পরীক্ষায় বারবার আসতে থাকবে, কারণ 1 বছর পরে আবার এই সম্মেলনটা অন্য আরেকটা দেশে হবে, তখন সেই সালটা আবার ইম্পর্টেন্ট হয়ে উঠবে। সো এইভাবে কিন্তু চাকরি পরীক্ষায় প্রশ্ন ঘুরতেই থাকে। আরহাম রেহান বলছে, আরে ভাই ইংরেজি কিছু পারি না। আচ্ছা স্যার একটু কম সময় নিয়েন প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, 11-12 নভেম্বর 2024 COP29 সম্মেলন আয়োজন করে কারা? COP29 সম্মেলন এটা আয়োজন করে কারা? দ্রুত অ্যান্সার দিবেন। COP29 সম্মেলন এটার আয়োজন করেন কারা? আচ্ছা, আরহাম রেহান, নীলাকাশ, সুফিয়া আক্তার, অনেকেই অ্যান্সার দিয়েছেন। এটা 2 নম্বর হবে বাকু, আজারবাইজানের বাকু। 11 থেকে 22 নভেম্বর 2024 COP29 সম্মেলন আয়োজন করে কারা? এটা হচ্ছে আজারবাইজানের বাকু। নেক্সট, পরবর্তী প্রশ্নে চলে যায়, 3 নম্বর প্রশ্ন। 10 থেকে 21 নভেম্বর 2025 সালের COP30, এটাও কিন্তু আগামী 2 বছরের জন্য ইম্পর্টেন্ট। এটা COP30 সম্মেলন, COP20 তো হয়ে গেল আজারবাইজানের বাকু, এবার বলছে COP30, COP30 এই সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায়?
আগামী যে সম্মেলন, এটা তো হয়ে গেল কপ সম্মেলন 29 আজারবাইজানের বাকু, এটাও ইম্পর্টেন্ট। স্যার ব্যস্ত আছে, আগের মাসটাই ক্লাস নেবে, কি বললেন স্যার? ব্যস্ত আছে, আগের মাসটাই ক্লাস নেবে। হাসান উদ্দিন বলছেন বিসিএস জিকের জন্য কোন বইটা বেস্ট হবে? আসলে এইগুলো কোনো একক বইয়ের নাম এখানে যদি প্রমোট করি, এটা আমাদের জন্য বাড়তি একটা চাপ কাজ করবে। সো এখানে কোনো বইয়ের নাম আমি রেফার করব না, আপনারা দেখে নিন, বা পার্সোনালি আমাদের সাথে যদি কখনো যোগাযোগ হয় আমি কয়েকটা বইয়ের নাম বলে দেবো। আচ্ছা, 10 এবং এখানে আগামী বছর যে কপ 30 সম্মেলন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কোথায় হবে এটা? আগামীতে হবে ব্রাজিল। ব্রাজিলে হবে আগামী কপ সম্মেলন। 3 নম্বর, আর পরবর্তী সম্মেলনটা হবে ব্রাজিলে। পরবর্তী সম্মেলন কোথায় হবে? ব্রাজিলে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা সঠিক অ্যান্সার দিয়েছেন। 4 নম্বর প্রশ্ন, থ্রি জিরো তত্ত্বের অন্তর্ভুক্ত নয়, এই যে বলেছিলাম না থ্রি জিরো তত্ত্বের অন্তর্ভুক্ত কোনটি, থ্রি জিরো তত্ত্বের অন্তর্ভুক্ত নয় কোনটি, এরকম প্রশ্ন কিন্তু আগামীতে আবারও পাবেন। তো আপনারা যারা পরীক্ষা দিয়েছেন তারাই বুঝতে পারবেন যে আজকে স্লাইডটি আগামী চাকরির পরীক্ষার জন্য, সাম্প্রতিকের জন্য কতটা ইফেক্টিভ ক্লাস হলো। আপনারা যারা পরীক্ষা ইতিপূর্বে দিয়েছেন তারাই বুঝতে পারছেন, যারা ফ্রেশার্স তারা বুঝতে পারছেন না যে জাহাঙ্গীর স্যারের আজকের ক্লাসটি কতটা গুরুত্বপূর্ণ, এবং সাম্প্রতিকের কাছে মানুষ যে কতটা অসহায়। চাকরির পরীক্ষায় আপনি হয়তো যে প্রশ্নগুলো বারবার আসে ওগুলো আপনি পেরে যাবেন, কিন্তু সাম্প্রতিক প্রশ্ন আসলেই বলবেন এটা তো কোথা থেকে আসলো, এটা তো আমরা জীবনে শুনিনি, এটা তো জীবনে দেখিনি। সো এই ধরনের প্রশ্নই কিন্তু আসবে, সো এইটার জন্য প্রস্তুত হয়ে নেন। এটা আশা করি সবাই পারবে, আমি সবার নাম বলে শেষ করতে পারবো না। আমিনুল ইসলাম হক, সুপিয়া, নীলাকাশ, আইরিন মণি, তারপরে মেঘবালিকা, জুই, সবাই সবাই এটার অ্যান্সার দিয়ে ফেলেছেন। সো থ্রি জিরো তত্ত্বের অন্তর্ভুক্ত নয় কোনটি, এটা কিন্তু সঠিক অ্যান্সার হবে শূন্য অভিবাসন। কোনটা হবে? 4 ঘ, শূন্য অভিবাসন। শূন্য অভিবাসন, শূন্য অভিবাসন, এটা হবে শূন্য অভিবাসন। থ্রি জিরো তত্ত্বের অন্তর্ভুক্ত নয়, শূন্য অভিবাসন, শূন্য অভিবাসন। তো আজকের ক্লাসটি কেমন লাগলো এটা একটু বলবেন। আর যারা এই নোটটি পেতে চান, আবারও বলি, ক্যারিয়ার, CARER ক্যারিয়ার হেল্পলাইন, HELP হেল্প লাইন বিডি, এই পেজে যে লাইক দেবেন, মেসেজ দিবেন যে 5টা শেয়ার দিয়েছিলাম, 5টা শেয়ার কিন্তু দিতে হবে, 5টা শেয়ার দিয়ে মেসেজ দিবেন, তাহলে আপনাদেরকে নোটটা দিয়ে দেবো। এই নোটটা আপনি যেদিনই দেবেন, 1 সপ্তাহ পরে মেসেজ দিলেও আমি 1 সপ্তাহ পরে এটা আপনাদের নোটটা দিয়ে দেবো। তো সবার জন্য শুভরাত্রি, অনেক রাত পর্যন্ত জেগে আছি, জাগিয়ে রাখলাম। সবার জন্য শুভকামনা। দেখা হবে অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি।